হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিটস স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের লাইভ ক্লাসটা তোমাদের হচ্ছে এসএসসি 26 এর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি, টেস্ট পরীক্ষা প্রিপারেশনের ফ্রি এমসিকিউ সলভ লাইভ ক্লাস, যেখানে হচ্ছে আমরা ফিজিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের এক্সক্লুসিভ 50টা এমসিকিউ সলভ করব। তো সবাই তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন করে ফেলো, আর আমাকে একটু জানাও যে কে কোথ থেকে আজকে আমাদের সাথে লাইভটাতে জয়েন করছো। আমি কমেন্টগুলো একটু দেখি যে কে কোথ থেকে আমাদের সাথে জয়েন করছো, সবাই আমাকে একটু জানাও। আর কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিবা এটাও আমাকে কমেন্টে জানাইতে পারো। আমি একটু সবার করতেছি। আচ্ছা, আমি দেখতে পারতেছি এমডি গোলাম মোস্তফা মন্ডল ক্লাসে জয়েন করছে। তারপর হচ্ছে রাফিয়া জামানকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করে ফেলো এবং লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। যা শেয়ার করা হয়ে গেলে সবাই একটু কমেন্টে লিখো যে ভাইয়া শেয়ার ডান, কারণ আজকের লাইভে শেয়ার করলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে পার্সোনালি তোমাদের জন্য একটা ছোট্ট এক্সাইটিং গিফট আছে। তো সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলো আর আমাকে জানাও যে কে কোত্থেকে আমাদের সাথে আজকে লাইভটাতে জয়েন করছো। ওকে, সো আজকে আমরা কি বলছি যে আজকে হচ্ছে আমরা প্রথম চারটা যে আমাদের অধ্যায় আছে ফিজিক্সের, এই চারটা অধ্যায়ের 50টা এমসিকিউ সলভ করব। বাট আমাদের আজকে যে ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস, এই ক্লাসটা যারা যারা করবা আজকে ক্লাসের পরে কি কি পাবা? আসলে আজকের ক্লাসের পরে তোমরা পাবা হচ্ছে আজকে ক্লাসের যে স্লাইডটা, ফুল স্লাইডটা, আমরা টোটাল 50টা এমসিকিউ সলভ করব। এই 50টা এমসিকিউ এর ফুল স্লাইডটা তোমরা আজকে পেয়ে যাবা এবং ক্লাসের শেষে তোমাদের একটা 20 নম্বরের কুইজ এক্সাম, মানে এক্সাম হবে আসলে, ওই এক্সামটা তোমরা দিতে পারবা। ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব তোমাদেরকে একটা লিংকের মাধ্যমে। এরপর হচ্ছে এক্সাম হ্যাক্স ভিডিও, শর্টকাট টেকনিক, শর্টকাট টিপস, এক্সাম রিলেটেড ট্রিক্স, এগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা আজকে ক্লাসটা জয়েন করলেই। আর এই সব কিছু পেয়ে যাবা কোথায়? সব কিছু পেয়ে যাবা হচ্ছে 10 মিনিট স্কুলের অ্যাপে। এছাড়া আমাদের টেস্ট পরীক্ষা প্রস্তুতির এই যে কোর্সটা, এই কোর্সে কিন্তু শুধু ফিজিক্সের ক্লাস হচ্ছে এরকম না, সবগুলো সাবজেক্টের তোমাদের ক্লাস হবে, যেখানে হচ্ছে তোমাদের ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের এমসিকিউ সলভ করায় দেওয়া হবে এবং যেগুলো হবে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা স্ট্যান্ডার্ড। একই সাথে যেই প্রশ্নগুলো তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষাতেও হুবহু কমন পাইতে পারো। তো সবাই আজকে ক্লাসটাতে জয়েন করে ফেলো, লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। তো আমি একটু দেখি এখন আমাদের সাথে কে কে আসছে আজকে লাইভটাতে, কে কে জয়েন করে ফেলছো অলরেডি। আর আমাকে সবাই একটু জানাও যে কে কোথা থেকে দেখতেছো। আচ্ছা, মুনতাসির মাহিরকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে তপতি দেবনাথকে দেখতে পারতেছি। তো সবাই একটু লাইভটা শেয়ার করে আমাকে কমেন্টে লিখো যে শেয়ার ডান, ঠিক আছে? আচ্ছা, শেয়ার করলে কি পাবো ভাইয়া? শেয়ার করলে যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকে লাইভটা, তার জন্য আমার নিজের হাতে বানানো এসএসসি 26 এর যে শর্ট সিলেবাস আছে, ওই শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ভিত্তিক সাজেশন পাবা। মানে হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে কোন টাইপের কোশ্চেন থেকে এমসিকিউ আসতে পারে, কোন টাইপের কোশ্চেন থেকে সিকিউ আসতে পারে, এই পুরো জিনিসটা আমি এক্সক্লুসিভভাবে বানাইছিলাম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য। বাট আজকে লাইভে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে আমি ওই অ্যাক্সেসটা দিয়ে দিব। আমি যদি দেখি লাইভের পরে যে কে সবচেয়ে বেশি শেয়ার করছে, তাকে হচ্ছে পুরা সাজেশনটা দিয়ে দিব। আর যারা 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 শেয়ার করবা তাদের প্রত্যেককে 2টা চ্যাপ্টারে করে সাজেশন দিব। আর যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য থাকবে ফুল সিলেবাস। সো এখন দেখো, তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে হচ্ছে আমাকে কমেন্টে লিখো যে শেয়ার ডান। আচ্ছা, নাবিলকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে মাইশা মিমকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইউটিউবে অনেক মানুষজন জয়েন করে ফেলছে, ফেসবুকে অনেক মানুষজন জয়েন করে ফেলছে। আমাদের রিক্সাতুল মাইদাকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে এমডি আনাম আলীকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি একটু দেখি কমেন্টগুলা, কে কে আমাদের সাথে জয়েন করছে। আচ্ছা, আধা ঘন্টা ধরে সালাম দিচ্ছে, জসিমউদ্দিন বলছে যে আধা ঘন্টা ধরে সালাম দিচ্ছি, উত্তর দেন না ভাইয়া। এখন তোমার কমেন্টটা দেখলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তোমরা, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আর কে কে আছে? সপ্তর্ষি পালকে দেখতে পারতেছি, মঈন মোল্লাকে দেখতে পারতেছি। মঈন মোল্লা বরিশাল থেকে ক্লাসটা করতেছে। এরপরে হচ্ছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সাথে আছে আর সাকিবা
সাকিবা সাকিবা, আচ্ছা অনিক আহমেদ বলছে ভাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম অনিক। তারপরে দেখতে পারতেছি মুস্তাকিম হোসেনকে, মুস্তাকিম দেখতেছে আমাদের লাইভটা বগুড়া থেকে। আচ্ছা সেরা, তো সবাই লাইভটাতে জয়েন করে ফেলো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পড়াশোনা শুরু করে দিব আর কি। বাট তার আগে আর একটা জিনিস সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি। এখন ধরো তোমার প্রিপারেশন যেমনই আসে না কেন, তুমি ধরো অনেক কিছু পড়ছো, অনেক কিছু হয়তো পড়া হয় নাই, বাট ভয়, এক্সামের আগে ভয় থাকাটা খুবই স্বাভাবিক এবং ভয় থাকাটা ভালো, খারাপ কিছু না। বাট ভয় আর হচ্ছে একদম কনফিডেন্স লেস থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো অনেকেই আসো তোমরা তারা সিলেবাস নিয়ে খুবই টেনসড যে ভাইয়া সিলেবাস শেষ হয় নাই, এখন থেকে পড়া শুরু করলে ভালো করা পসিবল কিনা, এই টাইপের প্রশ্ন প্রচুর পাওয়া যায়। সো হ্যাঁ, এখন থেকে পড়া শুরু করলে ভালো করা পসিবল। এখন কিভাবে পড়লে বেসিক্যালি ভালো করবা, এইটা আমরা একদম ডিটেইলসে বলে দিব আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স শুধু যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এমনটা না, এই কোর্সটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ, 3 ধরনের বিভাগের শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমরা 10 মিনিট স্কুল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা আনতেছে। সো এই কোর্সে ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। সো যারা যারা এখনো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে এনরোল করো নাই, তত তাড়াতাড়ি সম্ভব কোর্সটাতে এনরোল করে ফেলো। এখানে তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়াই দিব। আচ্ছা, এমডি রিয়াদ বলছে ভাইয়া বগুড়া থেকে। তারপরে নিশাত তাসনিমকে দেখতে পারতেছি, মিম আক্তারকে দেখতে পারতেছি, তারপরে ইফতা জান্নাতকে দেখতে পারতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া আজকে কি পড়াবেন, একজন জিজ্ঞেস করছে ভাইয়া আজকে কি পড়াবেন। আজকে হচ্ছে আমরা তোমাদের ফিজিক্সের প্রথম 4টা অধ্যায়, মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে টোটাল 50টা এমসিকিউ সলভ করব। টোটাল 50টা এমসিকিউ সলভ করব, যেগুলো থেকে তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষা বলো কিংবা এসএসসি পরীক্ষা বলো হুবহু টাইপ কমন পাবা। এখন ভাইয়া কথা হচ্ছে ভাইয়া কি শুধু 50টা এমসিকিউ পড়াবেন ওগুলাই? বাট না, 50টা এমসিকিউ যে পড়াবো এরকম না, 50টা এমসিকিউ তো পড়াবোই, এর সাথে ওই টাইপের আর কি কি এমসিকিউ তোমাদের এক্সামে আসতে পারে এটাও বলে দিব। সো ধরো 50টা এমসিকিউ করতেছো, ঠিক আছে, বাট এখানে বেসিক্যালি 50টা টাইপের এমসিকিউ পড়তেছো, যেটা কভার করলে তোমার আলটিমেটলি এই 4টা অধ্যায়ের সব এমসিকিউ কভার হয়ে যাবে। এবং কিছু শর্টকাট টিপস শেয়ার করবো যে কিভাবে পড়লে ফিজিক্সে তুমি একদম 25-এ 25 পাইতে পারো এমসিকিউতে, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম মানুষের এমসিকিউ নিয়ে ভয়। ঠিক আছে, সো ক্লাসটা খুব শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে করবা, সুন্দর করে সবাই একটা খাতা, একটা কলম আর হচ্ছে একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। পুরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, আই গেস অনেক হেল্প হবে। আচ্ছা, এখন দেখতে পারতেছি একজন বলছে ভাইয়া আমি ঢাকা থেকে, ভাইয়া আমি ক্লাস 9। আচ্ছা, ক্লাস 9-এর যারা আসো তারাও ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা নাই, কারণ এই চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো এবং এগুলো অনেকের ফাইনালি সিলেবাসও আছে। সো তোমরা যেহেতু একই সিলেবাস এসএসসি 26-27-এর অলমোস্ট, ওদের আরো কম, সো তোমরা ক্লাসটা করতে পারবা। ক্লাস 9-এর যারা আসো তারাও ক্লাসটা করতে পারবা, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা ঠিক আছে, ইমানা আক্তারকে বলতেছি ভাইয়া, ইমানা বল থ্যাঙ্কস দিছে, কারণ হচ্ছে তার ফিজিক্স ক্লাসটা দরকার। তারপরে হাবিবাকে দেখতে পারতেছি, হাবিবা চিটাগাং থেকে লাইভটা দেখতেছে। তারপর হচ্ছে মুস্তাকিন বিল্লাকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। যারা যারা জিজ্ঞেস করতেছে কেমন আছি, আমি ভালো আছি। ভাইয়া এই ভিডিওটা কি পরে দেখা যাবে কিনা? এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, ক্লাস 6 to 9 10ms এর যে ইউটিউব চ্যানেলটা আছে ওটাতে পাবা। সো হ্যাঁ, পরে দেখা যাবে। আচ্ছা, সিকিউর জন্য কিছু দিবেন না? বললাম যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকে লাইভটা, তার জন্য হচ্ছে সিকিউ সাজেশন থাকবে পুরা শর্ট সিলেবাসের জন্য, টাইপ ওয়াইজ ভাগ করা। সো শেয়ার করো লাইভটা, আমি ক্লাসের পরে যদি দেখি তুমি সবচেয়ে বেশি শেয়ার করছো, অবভিয়াসলি তোমার ইনবক্সে তুমি সাজেশনটা পেয়ে যাবা। সো যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য থাকবে সাজেশন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা হবে, এখানে আসলে তোমাদের জন্য কি কি থাকতেছে, মানে আমাদের কোর্সের ফিচারগুলা কি কি, চলো একটু ফিচারগুলা দেখি। প্রথমত হচ্ছে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা বিষয় পড়ানো হবে, যেখানে থিওরি পড়ানো হবে, এমসিকিউ সলভ করানো হবে, সিকিউ সলভ করানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের ডেইলি কুইজ থাকবে, যেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে হবে। এক্সাম স্ট্যান্ডার্ড, এক্সাম কোয়ালিটি, মানে কোশ্চেন কোয়ালিটি, কোশ্চেন স্ট্যান্ডার্ড এগুলো একদম টপ নচ থাকবে। তোমাদের পরীক্ষা আসার মতো যেই কোশ্চেনগুলো হবে ওগুলোই কিন্তু থাকবে আসলে। এবং এই কোশ্চেনগুলো অনেক অ্যানালাইসিস করে বিগত বছরে যে বোর্ডে প্রশ্নগুলো আসছে ওইগুলো অ্যানালাইসিস করে বানানো হয়। সো আই গেস এই যে এক্সামগুলো হবে, এই এক্সামগুলো যদি কেউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে দিতে পারে এবং ক্লাসগুলো রেগুলার করে, তার এসএসসিতে আসলে খারাপ করার কোনো সুযোগ নাই।
এরপরে হচ্ছে 100 নম্বরের মডেল টেস্ট। তোমাদের ডেইলি এক্সাম যেটা হবে ওটা হবে হচ্ছে 20 মার্কসের, বাট এর সাথে হচ্ছে এমসিকিউ মডেল টেস্টের কথা বলতেছি বেসিক্যালি। এরপরে যে 100 নম্বরের মডেল টেস্ট হবে, মানে ফুল এসএসসিতে যে তোমাদের যেরকম প্রশ্ন হবে, যেমন সায়েন্সের সাবজেক্টগুলোতে 75 মার্কসের যে প্রশ্ন হয়, 50 হচ্ছে সিকিউ মার্কস, 25 হচ্ছে এমসিকিউ মার্কস। 8টা সিকিউ থেকে 5টা সিকিউ আনসার করতে হয়, মানে শর্ট সিলেবাস। তোমাদের তো আবার এসকিউ আছে, সো এসকিউ, সিকিউ এবং এমসিকিউ যা যা আছে সব কিছু মিলে টোটাল 100 মার্কের মডেল টেস্ট হবে। এবং গাইডলাইন থেকে আমরা তো তোমাদের সাথে এমনিতে ফ্রিতে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড ইভেন যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচগুলোতে আছে ওদের জন্য আমরা আরও অনেক কিছু ডেলিভার করার চেষ্টা করি, অনেক প্ল্যান করি, ওদেরকে অনেক গাইডলাইন যা যা লাগে ওদের সাথে সবসময় 24/7 কানেক্টেড থাকার চেষ্টা করি, যাতে ওদের হচ্ছে হেল্প হয়। তো তোমরা যদি আমাদের এসএমপি কোর্সে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে এনরোল করো, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু অবশ্যই পড়াশোনার পাশাপাশি আমাদের হচ্ছে গাইডলাইন মানে গাইডলাইন সেশন থাকবে এবং আমাদের সাথে কথা বলার সরাসরি সুযোগ থাকবে। এরপরে হচ্ছে আমাদের কি কি বিষয় পড়ানো হবে। সো বিজ্ঞান বিভাগে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকের মনেই আসলে এই প্রশ্নটা থাকবে। সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো সায়েন্সের, আমাকে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, ভাইয়া আমি তো কমার্সের, আমাকে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, ভাইয়া আমি তো আর্টসের, আমাকে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে। এই প্রশ্নটা কিন্তু সবার মনেই থাকে কম বেশি। সো এইটা একটু দেখাই আগে। দেখো বিজ্ঞান বিভাগে যারা আসো তোমাদের জন্য হচ্ছে বাংলা শুরু, তোমাদের জন্য বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি, মানে সবগুলা বিষয় কিন্তু পড়ানো হচ্ছে, শুধুমাত্র ধর্ম বাদে আর কি। তারপর ব্যবসায় শিক্ষা বিভাগে যারা আসো তাদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, এগুলো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত 3 বিভাগের শিক্ষার্থীদের জন্যই থাকতেছে। এবং তোমাদের গ্রুপ ওয়াইজ যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়ানো হবে তোমাদের হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং এবং আইসিটি, এটা হচ্ছে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য। আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, আর হচ্ছে আইসিটি। এই সাবজেক্টগুলো আমরা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে পড়াবো, এবং একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যাতে হচ্ছে পরীক্ষাতে তোমরা যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা একদম ফুল এনশিওর করে আসতে পারো তোমাদের সর্বোচ্চ ভালো রেজাল্ট। দেখো বাংলাদেশের লাস্ট 2টা যে ব্যাচের পরীক্ষা হইলো, মানে এসএসসি 25 এবং হচ্ছে এইচএসসি 25, এদের রেজাল্ট দেখেই কিছুটা ধারণা করা যাচ্ছে যে আগের মতো গতানুগতিক প্রশ্নে পরীক্ষা কিংবা এত বেশি পাশের হার আসলে কিন্তু আর থাকবে না। সো এখন থেকে যদি আসলে আমরা সিরিয়াসলি পড়াশোনাটা না করি তাহলে কিন্তু ভালো করাটা একটু টাফ হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। আর ভালো করতে গেলে তোমার তো আসলে একটা স্পেশাল গাইডলাইন লাগবে, একটা স্পেশাল মেন্টরশিপ লাগবে, এবং এই স্পেশাল গাইডলাইন আর মেন্টরশিপটা তোমাদের কাছে নিয়ে আসবে হচ্ছে 10 মিনিট স্কুল। সো এই দেরি করো না, এই শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে যত দ্রুত সম্ভব এনরোল করে ফেলো এবং নিজের এ প্লাসটা নিশ্চিত করে ফেলো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা, এবং আমরা হচ্ছে এখন পড়াশোনা শুরু করব আমাদের প্রথম অধ্যায় থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত টোটাল 50টা এমসিকিউ পড়বো। সো আলটিমেট কথা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ক্লাস শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। সো তোমাদের সাথে দেখা হবে আই গেস 1 ডিসেম্বর। সো সবাই যারা যারা আজকে লাইভটাতে আসো, যারা যারা এসএসসি 26 এর স্টুডেন্টরা লাইভটা দেখতেছো, সো নিজেদের রেজাল্ট এনশিওর করার জন্য, ভালো রেজাল্ট করতে হইলে তাড়াতাড়ি করে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করে ফেলো। ওকে চলো এবার হচ্ছে আমরা পড়াশোনাতে ঢুকে যাই। এখন আমাদের হচ্ছে প্রথম দিকে আমরা প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করব। দেখো ভাইয়া প্রথম অধ্যায়ে আমাদের বিশাল শুরুর দিকে অনেক বড় একটা অংশ হচ্ছে যেখানে আমরা থিওরিটিক্যাল অংশ অথবা তাত্ত্বিক অংশ পড়ে থাকি। মানে তাত্ত্বিক অংশ বলতে কি, যে পদার্থবিজ্ঞানের সূচনাটা কিভাবে হয়েছে, তারপর পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের কতগুলো শাখা আছে, কোন বিজ্ঞানী কি করছে, এগুলো থেকে কিন্তু আমাদের মানে পরীক্ষাতে আসলে প্রশ্ন আসে, এসএসসি পরীক্ষাতেও প্রশ্ন আসে। এবং আজকে যে 50টা এমসিকিউ আছে তোমাদের, এই 50টা এমসিকিউই বিগত বছরে কোনো না কোনো বোর্ডে আসা। সো আমার যে ফার্স্টে এমসিকিউটা আছে, গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনা কে করছে। 4টা অপশন আছে, রজার বেকন, তারপরে হচ্ছে আর্কিমিডিস, তারপরে হচ্ছে গ্যালিলিও, তারপরে হচ্ছে নিউটন। তো সবাই একটু এই কোশ্চেনটার আনসার কমেন্টে দিয়ে দাও, আমি দেখি কে কে আনসার দেয়। আচ্ছা এখানে আমি ইউটিউব অ্যালগরিদম একটু ফাস্ট হওয়ার কারণে ইউটিউব থেকে আনসার আগে আসতেছে। সেখানে হচ্ছে আমাদের একজন বলছে অপশন এ, মানে হচ্ছে রজার বেকন। আচ্ছা একজন বলতেছে যে স্লাইড স্পষ্ট না, আব্দুর রহমান। আচ্ছা ভাই আমরা দেখতেছি।
একজন বলছে ভাইয়া এসএমপি অ্যাপে বিজিএস আইসিটি শো করে না কেন? ভাইয়া বিজিএস আর আইসিটি ক্লাস তোমাদের হবে ভাইয়া, সো এটা আসলে শো কেন করতেছে না, হয়তো একটু টেকনিক্যাল এরর হইতে পারে, বাট বিজিএস আইসিটি ক্লাস তোমাদের হবে। তো একজন বলছে যে স্লাইড স্পষ্ট না, আব্দুর রহমান। আচ্ছা আমরা এটা দেখতেছি ভাইয়া। আচ্ছা এদিকে অনেকে অপশন এ বলতেছে, অনেকে অপশন সি বলতেছে। আমাদের মাইশা শিফা বলছে অপশন সি, নন্দিতা রানী বলছে অপশন সি, ঐশী জাহান বলছে অপশন সি, সাপুল বলছে অপশন সি। সো ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন কে? আনসার হচ্ছে গ্যালিলিও, মানে অপশন সি। তোমরা যারা যারা অপশন সি বলছো প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, এবং যারা হচ্ছে অপশন এ বলেছিল তারা একটু ভুল করেছো। অপশনটা হচ্ছে মানে সঠিক আনসারটা হচ্ছে অপশন সি, মানে হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও স্যার হচ্ছে প্রথমে তত্ত্বের সত্যতা যাচাই শুরু করছিল এবং সেই তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনাটা করছিল হচ্ছে গ্যালিলিও। ঠিক আছে, এই প্রশ্নটা মানে এই অংশের প্রশ্নগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ যে পার্টটা আছে, ওইখানে প্রত্যেকটা বিজ্ঞানী কখন কবে কি করছে এবং কি ধারণার থেকে কোন পদার্থবিজ্ঞানের শাখাগুলো কিভাবে বিস্তৃত হয়েছে সব কিছু ওই পাঠের মধ্যে তোমরা পাবা। এবং ওইটা যেহেতু পুরাটাই থিওরিটিক্যাল একটা পার্ট, তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমার একটা সহযোগিতা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলে যে দাগানো বই আছে, আমাদের যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছে ওদের কাছে অলরেডি আমরা আমাদের দাগানো বই দিয়ে দিয়েছি। এবং আমরা যারা এই ফ্রি কোর্সে এনরোল করবা, আমাদের যে এই যে বিপিপি যে টেস্ট প্রস্তুতি ফ্রি কোর্সটা আছে, এখানে কিন্তু আমরা দাগানো বইটা দিয়ে দিব। ঠিক আছে, একজন বলছে একটু যাচাই করেন ভাইয়া। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ক্যালকুলাস কার আবিষ্কার। সো ক্যালকুলাস আবিষ্কার করেছে কে? ক্যালকুলাস মূলত হচ্ছে একটা গণিতের শাখা। ঠিক আছে, ক্যালকুলাস মূলত হচ্ছে গণিতের একটা শাখা, এবং এইটা হচ্ছে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা যেটা পদার্থবিজ্ঞানের সাথে অনেকাংশেই রিলেটেড। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবা, মানে হচ্ছে এইচএসসিতে উঠবা, তখন হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে লাস্টের দুইটা চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10, এই দুইটা চ্যাপ্টারে হচ্ছে ক্যালকুলাস পড়ানো হবে। ক্যালকুলাস হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ, দুই ভাগে বিভক্ত। একজন বলছে এসএমপি কোর্স কি কিনতে হবে ভাইয়া? এসএমপি কোর্স কিনতে হবে, এবং এসএমপি কোর্স কেনার জন্য তুমি 16910 এই নাম্বারে কল করলে ওরা তোমাকে হচ্ছে ডিটেইলসে বলে দিবে যে তোমাকে আসলে কোর্সটা কেনার জন্য কি কি করতে হবে। ঠিক আছে, অপশন 2 এ অনেকেই আনসার দিচ্ছে আমির হামজা, আব্দুল কাদের, লুবনা জাহান, তারপর হচ্ছে নুসরাত জাহান, এমএসটি। এদিকে ইউটিউব থেকে অনেকে আনসার দিচ্ছে এমডি সিদ্দিক, নাসির উদ্দিন, এয়ার শর্টস, এমডি আব্দুল্লাহ। অনেকেই বলতেছে যে ভাইয়া আনসার হচ্ছে সি, রাইট। যারা যারা সি বলছো এটাও তারা এবারও সঠিক আনসার দিয়েছো। তোমাদের এখানে হচ্ছে ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে কে? স্যার আইজ্যাক নিউটন। সে হচ্ছে বেসিক্যালি ক্যালকুলাস আবিষ্কার করছে। নুড়ি পাথর গণনার মাধ্যমে ক্যালকুলাস আবিষ্কার শুরু হয়েছিল বেসিক্যালি। আচ্ছা ঠিক আছে, এরপরে এমসিকিউ 3 এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? দেখো এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ওই পার্টটার থেকে আসা, প্রত্যেকটা প্রশ্নই। তার মানে হচ্ছে ওই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা এইভাবে করে চিন্তা করবা যে এইখান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছে, বিগত বছরে কয়েকবার প্রশ্ন আসছে, তার মানে কি এই টপিকটা ইম্পর্টেন্ট। সো ওই পার্টটাকে কিন্তু আমরা একদম 3 স্টার 4 স্টার দিয়ে রাখতে পারি। 5 স্টার দেওয়া যাবে না, বাট 3 স্টার দিয়ে রাখা যায়, কারণ এখান থেকে মোটামুটি ভালো লেভেলের প্রশ্ন আসছে। সো এইখানে বলা হয়েছে যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? প্রশ্নটা খেয়াল করতে হবে, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করার কথা বলা হয়েছে। এখানে অনেকে আবার একটু মানে উল্টাপাল্টা চিন্তা করে, অনেকেই হচ্ছে আনসার বলবে ডি, অনেকে বলতেছে এ মানে ভোল্টা। আমির হামজা বলছে এ, তারপর মেহেদি হাসান বলছে এ, ফ্রিতে এ। আদৌ কি এ আনসার? সৈকত আলীও বলছে এ, নুসরাত জাহান এমএসটি বলছে বি। আচ্ছা, তারপর বাকিরা সবাই একটু কমেন্টে আনসারগুলো লিখি, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ইউটিউবেও দেখতে পারতেছে অনেকে আনসার দিচ্ছে। ইনোসেন্ট গার্ল বলছে বি, তারপরে হচ্ছে এমডি সিদ্দিক বলছে বি, এমডি সিদ্দিক, তারপরে হচ্ছে সিনহা, অনেকেই বলতেছে বি। এখানে রিনাদেব বলছে বি, সিরাত ফাতেমা বলছে বি। ওকে, হ্যাঁ আসলে এইটার সঠিক আনসার হচ্ছে বি। তো যারা এ বলছিলাম মানে ভোল্টা বলছিলাম, ভোল্টার সাথে আসলে চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করার কোনো সংযোগ নাই। অরস্টেড হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তৈরি করছিল চুম্বক দিয়ে। ঠিক আছে, আচ্ছা
এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে। এটা খুবই কমন একটা প্রশ্ন এবং এটা আমরা মোটামুটি সবাই জানি। এই রিলেটেড একটা টি শার্ট আমি অনেককে পরে ঘুরতে দেখি, যে আপেক্ষিক তত্ত্বের যে টি শার্ট বিখ্যাত একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে একটা টি শার্টের মানে প্রিন্টেড টি শার্ট পরে অনেকেই ঘুরে, যেখানে হচ্ছে এরকম লেখা থাকে, সেটা হচ্ছে যে এনার্জি ইকুয়ালস টু হচ্ছে মিল্ক ইন্টু কফি এর স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা টি শার্ট, এরকম প্রিন্টেড একটা টি শার্ট পরে আমি অনেকেই ঘুরতে দেখি, আসলে অনেকেই দেখি রাস্তাঘাটে এরকম টি শার্ট পরে ঘুরে। সো এটা বেসিক্যালি হচ্ছে আপেক্ষিকতা অথবা রিলেটিভিটির সবচেয়ে সবচেয়ে বিখ্যাত সূত্র, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এবং এই আপেক্ষিকতার প্রতিষ্ঠাতা অথবা আপেক্ষিকতা তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন। স্যার আলবার্ট আইনস্টাইন। সো নাম্বার 4 এর আনসার হচ্ছে কি বি। ঠিক আছে, সাব্বির হাসান বলছে বি, তারপর মাইশা শিফা বলছে বি, অনেকেই বলতেছে বি। জোস। সো এইখানে এই যে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এই সূত্র দিয়ে আসলে মূলত কি বলা হয় জানো? এই সূত্র দিয়ে মূলত হচ্ছে একটা বস্তুর, কোন বস্তুর ভরকে যে শক্তিতে পরিণত করা সম্ভব সেটা বোঝানো হয় হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার সূত্র দিয়ে। এবং এই আপেক্ষিকতার আরো কয়েকটা হচ্ছে যে তোমাদের সেগমেন্টেশন আছে, যেটা তোমরা আরেকটু বড় হলে জানবা, যেটা হচ্ছে কাল দীর্ঘায়ন, তারপরে হচ্ছে ভর বৃদ্ধি, এরপরে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এই তিনটা জিনিস নিয়ে তোমাদের একটু পড়াশোনা করতে হবে আর যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা আর কি। ঠিক আছে, সো কোনো বস্তুর ভর এটাকে হচ্ছে যদি শক্তিতে পরিণত করা হয়, এই মানে এই যে ভরকে শক্তিকে পরিণত করা, এইটা নিয়ে হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। এবং এইখানে এই এম হচ্ছে বস্তুর ভর, সি হচ্ছে আলোর বেগ, আর ই হচ্ছে শক্তি। ই এনার্জি, এটা হচ্ছে শক্তি। এম হচ্ছে যে আমাদের কোনো একটা বস্তুর ভর, আর সি হচ্ছে যে আলোর বেগ। সি হচ্ছে কি? আলোর বেগ অথবা ভেলোসিটি অফ লাইট। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে যে রেডিয়ামের আবিষ্কারক কে। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি শুরুতেই বলছিলাম, একদম শুরুতে, যে আমরা যে শুধু 50টা এমসিকিউ সলভ করব এরকম না ব্যাপারটা। আমরা 50টা এমসিকিউ তো সলভ করবই, এর পাশাপাশি হচ্ছে যে একটা টাইপের এমসিকিউর সাথে রিলেট করে আর কি এমসিকিউ আসতে পারে সেটাও বলে দেব। একজন বলছে হুইচ ইজ দ্য চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে 1 বা ফার্স্ট চ্যাপ্টার। আরবিনো বলছে ভাইয়া আপনার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে অঙ্কন ভাইয়া, মানে আমি তোমাদের অঙ্কন ভাইয়া। আমি হচ্ছে 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আসি। আমি শুরুতে হয়তো আমার পরিচয়টা দিতে একটু ভুলে গেছিলাম, সমস্যা নেই, ক্লাসটা করো, ক্লাসের শেষে আমার পরিচয় আরো ডিটেইলসে দিয়ে দিব, তোমাদের যা যা জানা দরকার সব কিছু বলে দিব। ঠিক আছে, সো এইখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে রেডিয়ামের আবিষ্কারক কে। সো রেডিয়ামের আবিষ্কারক কে, এটার উত্তর তোমরা দিতে থাকো। এটার সাথে রিলেট করে এইখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তার জনক কে। এরকম একটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতে পারে, যে তেজস্ক্রিয়তার জনক কে, কারণ রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মূল। ঠিক আছে, শুরুতে হচ্ছে ফার্স্টে তেজস্ক্রিয়তা নিয়ে ধারণা আসছে, এরপরে হচ্ছে রেডিয়াম আর পোলোনিয়াম, এই দুইটা তেজস্ক্রিয় মৌলের আবিষ্কার হয়েছে, এবং এরপর থেকে আসলে তেজস্ক্রিয়তা আমরা ইউজ করি আর কি। সো তেজস্ক্রিয়তার জনক হচ্ছে বেকরেল। তেজস্ক্রিয়তার জনক হচ্ছে কে? বেকরেল। আর আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে রেডিয়ামের আবিষ্কারক কে। রেডিয়ামের আবিষ্কারক হচ্ছে পিয়ারে কুরি, আর পলোনিয়ামের আবিষ্কারক হচ্ছে মাদাম কুরি। এই দুইজন। ঠিক আছে, ওকে। সো অনেকেই বলছে যে বি 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 5AB লিমন চৌধুরী, তারপর হচ্ছে আমির হামজা সবগুলো প্রশ্ন উত্তর দিচ্ছে। জোস। এদিকেও অনেকে সঠিক উত্তর দিচ্ছে, আমি দেখতে পারতেছি। তাসকি আহমেদ, তারপরে হচ্ছে উত্তরা সিনহা, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি বলছে, চ্যাট জিপিটি আরেকজনের মেনশন দিয়ে কিছু বলছে। তো খুবই মজার বিষয় যে আমাদের সাথে চ্যাট জিপিটি ক্লাস করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে MCQ 6। এখানে বলা হয়েছে প্রশ্নে যে কে দেখিয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। কে দেখাইছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? মানে পৃথিবীর যাবতীয় জিনিসপত্র নিয়ে আসলে আমাদের পড়াশোনা আছে প্রথম অধ্যায়ে, সবকিছু বিগ ব্যাং তত্ত্ব কবে আসছে, বা হচ্ছে পৃথিবীর কিভাবে সৃষ্টি থেকে শুরু করে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের পরের যে পার্টটা আছে, ওই পার্টটাতে কিন্তু এই টপিকগুলো আছে। সো বিজ্ঞানী হাবল হচ্ছে বলছে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। যেহেতু এগুলো একদমই থিওরিটিক্যাল প্রশ্ন অথবা তাত্ত্বিক প্রশ্ন, সো আমরা এইগুলো একটু ফাস্ট যাব, সামনে আমাদের অনেক টাইপের ম্যাথ আছে, সো ম্যাথগুলো খুবই মনোযোগ দিয়ে করতে হবে। আর আমি সবাইকে কিন্তু বলছিলাম যে তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, যদি হচ্ছে কি পাইতে চাও, সাজেশন পাইতে চাও। যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকের লাইভটা, সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য ফুল শর্ট সিলেবাসের সাজেশন আমি দিব।
ফুল শর্ট সিলেবাস, ফুল শর্ট সিলেবাসের ফিজিক্সের সাজেশন টাইপ ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে এটা আমি বলে দিব, মানে তার ইনবক্সে আমি সাজেশনটা দিয়ে দিব। সো লাইভটা শেয়ার করে দাও, মানে যে সবচেয়ে বেশি শেয়ার করবা তাকে দিব। সো কতগুলো শেয়ার করা উচিত এটা তুমি চিন্তা করে শেয়ার করো। আচ্ছা, এরপরে নাম্বার 7। আচ্ছা, এই টাইপটা মানে এই যে টপিকটা দেখতে পারতেছো, মৌলিক রাশি ভাইয়া, নিচের কোনটি মৌলিক রাশি অথবা নিচের কোনটি মৌলিক রাশি নয়, সুন্দর মতো এখানে যতগুলো স্টার দেওয়া সম্ভব স্টার দিয়ে ফেলো। এই টাইপের প্রশ্ন তুমি কোনো না কোনো পরীক্ষাতে পাবা পাবা পাবা। সেটা হইতে পারে টেস্ট পরীক্ষা, সেটা হইতে পারে এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষা, সামনে যতগুলো পরীক্ষা হবে আর কি। বা যারা ক্লাস 9-এ আসো এরা ফাইনাল পরীক্ষা দিবা, দেন হচ্ছে 10-এ অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, তারপর টেস্ট দিবা, এসএসসি দিবা। আর যারা 10-এ আসো মানে এসএসসি 26 তারা সামনে টেস্ট পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দিবা। একটা না একটা কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে মাস্ট, যে নিচের কোনটা মৌলিক রাশি। আচ্ছা, এখন আমি তোমার এটা উত্তর দিতে থাকো, আর তোমাদের জন্য আমি আসলে জীবনটা একটু সহজ করে দিই। মানে এই মৌলিক রাশি রিলেটেড প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে কিভাবে এটা মনে রাখবো এবং কিভাবে আনসারগুলো দিতে পারবো। দেখো, পৃথিবীতে যত রাশি আছে তো সব রাশিকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা হয়। এখন অনেকে আবার এখানে ভেক্টর স্কেলার এটা চিন্তা করবা, বাট ভেক্টর স্কেলার না, ভেক্টর স্কেলার হচ্ছে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। আর রাশির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাশিগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে আমাদের মৌলিক রাশি, আর আরেকটা হচ্ছে যৌগিক রাশি। এখন কাহিনী হইল যে আমাদের মৌলিক রাশির সংখ্যাটা আসলে ফিক্স, মানে পুরা পৃথিবীতে টোটাল মৌলিক রাশি আছে হচ্ছে 60টা, আর বাকি সব হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশিকে কিন্তু আবার লব্ধ রাশিও বলা হয়, ঠিক আছে। সো অপশনে যদি আবার মানে প্রশ্নে যদি আবার লব্ধ রাশি চলে আসে তাহলে আবার কনফিউজ হয়ে যাইতে পারে যে ভাই লব্ধ রাশি আবার কি। যৌগিক রাশির নাম শুনছি বাট লব্ধ রাশি তো শুনি নাই। বাট অ্যাকচুয়ালি লব্ধ রাশি আর মৌলিক রাশি মানে লব্ধ রাশি আর মৌলিক রাশি ডিফারেন্ট, আর যৌগিক রাশি আর একটা নাম হচ্ছে কি লব্ধ রাশি। তো মৌলিক রাশি হচ্ছে কয়টা? 60টা। এখন এই যে মৌলিক রাশিগুলা কি কি, আর আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যে মৌলিক রাশিগুলার যে একক তাদেরকে আমরা বলি হচ্ছে কি মৌলিক একক। মৌলিক রাশিগুলার যে একক তাদেরকে আমরা বলি হচ্ছে মৌলিক একক। এখন এইখান থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে। এক টাইপ হচ্ছে যে নিচের কোনটা মৌলিক রাশি, নিচের কোনটা মৌলিক রাশি নয়, এটা তো আসে। আরেক টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে যে নিচের কোন একক মৌলিক একক, নিচের কোন একক মৌলিক একক নয়। সো তোমরা এটার আনসার অনেকেই দিয়ে ফেলছো, অনেকেই বলছো যে আনসার হচ্ছে ডি এ। আচ্ছা, সো অনেকেই বলতেছে আনসার হচ্ছে ডি, অনেকে বলতেছে আনসার হচ্ছে এ, ঠিক আছে। সো আনসার হচ্ছে বেসিক্যালি কি ডি, তড়িৎ প্রবাহ। আচ্ছা, এটা গেল, আনসারটা নিয়ে আমি টেনশন করতেছি না। আমি হচ্ছে তোমাদের এখন একটা জিনিস শিখাবো, সেটা তোমরা একটু সবাই নোট করবে আমার সাথে, ঠিক আছে। তোমরা সবাই আমার সাথে একটা জিনিস একটু নোট করে ফেলো, সবাই যারা যারা ক্লাসটা করতেছো সবাই সুন্দর মতো আমার সাথে হচ্ছে এই জিনিসটা নোট করে ফেলবা। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে মৌলিক রাশি কয়টা এবং কি কি আর তাদের এককগুলা কি কি, ঠিক আছে। এই জিনিসটা সবাই একটু সুন্দর মতো নোট করে ফেলো। সো আমাদের 60টা হচ্ছে টোটাল মৌলিক রাশি বলছিলাম, তাই না? তো আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7। আমি বলছি যে দুই ধরনের প্রশ্ন আসবে, যে মৌলিক রাশি কি আর হচ্ছে মৌলিক একক কি। সো আমি দুইটা জিনিসই তোমাদেরকে একটু শিখাই দেই। মৌলিক রাশি কোনগুলা আর হচ্ছে এই রাশিগুলার যে একক তারা হচ্ছে মৌলিক একক। সো মৌলিক একক কোনগুলা একটু খেয়াল করি। হ্যাঁ, মৌলিক রাশি হচ্ছে শুরুতে, একদম শুরুতে মৌলিক রাশি হিসেবে আমরা হচ্ছে দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ভর, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, তাপমাত্রা পদার্থের পরিমাণ, এরপরে হচ্ছে তড়িৎ প্রবাহ, এরপরে হচ্ছে দীপন তীব্রতা অথবা
দীপন প্রাবল্য, দীপন তীব্রতাও বলা হয়, দীপন প্রাবল্যও বলা হয়। সো কনফিউজড হওয়া যাবে না যে ভাইয়া দীপন তীব্রতা এক জিনিস, দীপন প্রাবল্য আর এক জিনিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্যের যে একক সেটা হচ্ছে কি, আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তারপর ভরের একক হচ্ছে কি কেজি, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কি কেলভিন, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। তো সবাই একটু এই যে মৌলিক রাশি আর মৌলিক রাশিগুলোর একক এটা একটু লিখে ফেলো ভাইয়া, নোট করে ফেলো, এইখান থেকে প্রশ্ন আসবেই, শিওর থাকো যে কোনো না কোনো পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? আচ্ছা মনে হয় নেক্সট ইয়ারেই রাকিব হাসান সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এখন নতুন করে জয়েন করতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্যার নোট করা আছে, নোট খাতায় এগুলা, আচ্ছা জোস জোস, ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে যাই। দেখো মৌলিক রাশি থেকে মোটামুটি প্রশ্ন বলছি যে আসবে, এগুলো এখান থেকে আসবে। সো মৌলিক রাশি এবং মৌলিক এককগুলো একটু ভালো করে পড়ে ফেলিও, এখান থেকে কিন্তু প্রশ্ন একটা না একটা পরীক্ষাতে পাবাই, ঠিক আছে? আচ্ছা সো আজকের ক্লাসে কি বলছিলাম যে আজকের ক্লাসে যারা যারা পার্টিসিপেট করবা বা আজকের ক্লাসটা যারা যারা করবা এবং আজকের ক্লাসটা যারা যারা শেয়ার করবা তারা কি কি পাবা, তারা হচ্ছে একটা ক্লাস লাইট পাবা, আজকের ক্লাসের যে 50টা এমসিকিউ আমরা সলভ করব এবং যা যা লিখবো আজকে আমাদের বোর্ডে তা সব কিছু সহ আজকের অ্যানোটেটেড যে স্লাইডটা এটা কিন্তু ক্লাসের পরে তোমরা পেয়ে যাবা। আর কি পাবা, একটা কুইজ দেওয়ার সুযোগ পাবা 10 মিনিট স্কুলের অ্যাপে, যেটা হচ্ছে একটা 20 নম্বরের এক্সাম হবে। আমি ক্লাসের পরে একটা ভিডিও পোস্ট করব, ওই ভিডিওর কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে গেলে তোমরা হচ্ছে কুইজটা দিয়ে ফেলতে পারবা। এবং হচ্ছে এক্সাম হ্যাক ভিডিও, এক্সামে ভালো করার জন্য আসলে কি করতে হবে কি করতে হবে না এই জিনিসগুলোও আমরা বলে দিব আজকের ক্লাসে, ওকে? সো এরপরে আমাদের 8 নম্বর প্রশ্ন, এখানেও একই টাইপের আর একটা প্রশ্ন যে নিচের কোনটি মৌলিক রাশি। সো এটাও তোমরা সবাই পারবা আই গেস, তোমরা আমাকে একটু কমেন্টে আনসারটা জানাও, আমি একটু দেখি যে কে কে সঠিক আনসার দিতে পারো। সুন্দর মতো আমাকে হচ্ছে এই প্রশ্নটার আনসারটা বলো যে নিচের কোনটি মৌলিক রাশি, তাপ, দীপন তীব্রতা, বেগ, তড়িৎ বিভব, বলো বলো বলো। আচ্ছা সুভাষ প্রামাণিক বলছে হচ্ছে বি, তারপরে হচ্ছে আমির হামজা বলছে হচ্ছে বি। আমির হামজা অলমোস্ট সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে। তো যারা যারা সবগুলো প্রশ্নের উত্তর দিবা আমাকে হচ্ছে এই মানে ক্লাসের শেষে বলবা যে 50-এ তোমার আসলে কয়টা এমসিকিউ হয়েছে, আমি একটু শুনতে চাই তোমাদের সবার কাছ থেকে। গোলাম মোস্তফা মন্ডল বলছে হচ্ছে বি, তারপরে হচ্ছে সুজানা মাহাজান বলছে হচ্ছে বি, জিওন দিয়া সবাই বলতেছে বি। তো সঠিক অ্যান্সার হচ্ছে আসলে বি, কারণ মাত্রই তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাইছি যে কি কি আমাদের মৌলিক রাশি আছে এবং তার মধ্যে কিন্তু দীপন তীব্রতা ছিল আসলে, তাই না? আচ্ছা এরপরে আমাদের আরেকটা প্রশ্ন, যেখানে একটা স্লাইড ক্যালিপাসের একটা ম্যাথ আছে যে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। সো ভার্নিয়ার ধ্রুবকের মান কত? সো এইটা আমাকে একটু সবাই কমেন্টে আনসারটা বলো, আমি একটু দেখি কে কে সঠিক আনসারটা দিয়ে ফেলতে পারে। আচ্ছা এখনো অনেকে আগের প্রশ্নটার উত্তর দিচ্ছ, আমরা এখন যে প্রশ্নটা সলভ করতেছি এইটার আনসার একটু সবাই আমাকে দাও। ওকে এটার আনসার দিচ্ছে 9A ডি, 9A ডি, 9A ডি। পল্লবী রয় পলি বলছে এ, শাকিলা রহমান বলছে ডি, ইস্তার জাহান বলতেছে 9A এ। আচ্ছা দুই ধরনের আনসার পাচ্ছি আসলে, এ আর ডি, দুই ধরনের আনসার আসতেছে টোটাল ওভারঅল আমাদের কাছে। আচ্ছা এ আর ডি দুইটা আনসার আসতেছে। সো আমরা এখন আসলে দেখবো যে কোনটা আসলে সঠিক, ঠিক আছে? সো ভার্নিয়ার ধ্রুবক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বের করতে বলছে, ভিসি ইকুয়ালস হচ্ছে কি এস ডিভাইডেড বাই এন। সো এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর আমাদের এক ঘরের দৈর্ঘ্য অথবা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে 1 মিলিমিটার। একটু খেয়াল করি, ঠিক আছে? এই টাইপের এমসিকিউ গুলা খুবই ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ইউনিট কনভার্সনটা সবার জানতে হবে। তো দুই ধরনের অ্যান্সার পাইতে
দেখতেছি আমি ইমতিয়াজ আহমেদ জয় বলছে এ, পরের জন মুনতাহা বলছে ডি, আবার ইলান বলছে ডি, আবার হচ্ছে নাসিমা আক্তার বলছে ডি। সো ডি আর হচ্ছে এ, এই দুটো নিয়ে মারামারি লাগছে। সো দেখি আসলে মারামারিতে কারা জিতছে দেখি। সো আমাদের এখানে এস হচ্ছে কি ক্ষুদ্রতম স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, তার মানে 1 মিলিমিটার। সো ইউনিটটা খেয়াল করি সবাই, হ্যাঁ 1 মিলিমিটার। আর এইটা হচ্ছে নিচে হচ্ছে 10, আমাদের ভাগ সংখ্যা যেটা এটা হচ্ছে আমাদের এন, তাই না? সো এন হচ্ছে দেওয়া আছে 10। সো 1/10 মানে হচ্ছে 0.1 মিলিমিটার। এখন ভাইয়া 0 মিলিমিটার কি এখানে আছে অপশনে? যারা যারা ডি বলতেছো তারা খুবই সুন্দর মতো কিউট একটা ভুল করছো আসলে। 0.1 মিটার এটা, ঠিক আছে? ইউনিটটা হচ্ছে 0.1 মিটার। একটু খেয়াল করো এখানে আছে 0.1 মিলিমিটার। সো এখানে মিলিমিটারের একটা ইউনিট আছে, বাট সেটার সাথেও মিলতেছে না, বাট মিটারে আছে এটা। সো যারা যারা ডি বলতেছো খুবই সুন্দর মতো একটা কিউট ভুল করছো। এই কিউট ভুলের শাস্তি হিসেবে কি করবা? কি আর করবা, আচ্ছা সঠিকটা শিখো আর কি। দেখো, সো মিলিমিটার ইউনিটে হচ্ছে আমাদের আনসারটা আছে, কিন্তু আমাদের এইখানে অপশনে জিনিসটা নাই। তো আমাদের প্রথম যে অপশনটা আছে সেন্টিমিটারে, আমরা ওইটার সাথে এটাকে কম্পেয়ার করবো। এখন আমরা কি জানি? আমরা জানি যে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে 10 মিলিমিটার। তাহলে ভাইয়া মিলিমিটার থেকে যদি হচ্ছে আমাকে সেন্টিমিটারে নিতে হয়, সেন্টিমিটার বড় একক না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি হচ্ছে 0.1 মিলিমিটার এইটাকে হচ্ছে যদি আবার 10 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমার এখানে 0.1কে 10 দিয়ে ভাগ করলে এখানে দশমিকের পরে আর একটা জিরো আসবে, মানে 0.01 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ইউনিটে নেওয়ার পরে দেখা যায় যে আমাদের আনসারটা আসলে এখানে আসে। সো আনসার হচ্ছে অপশন এ। সো যারা যারা অপশন ডি বলছিলা ভাইয়ারা আপুরা, একটু ছোট্ট করে ভুল করে ফেলছো আসলে। তো এরকম ভুল জীবনে হয় এবং মানুষ হচ্ছে ভুল থেকে শিক্ষা নেয়। সো তুমি যেহেতু ভুলটা করছো, এই ভুল থেকে শিক্ষা নিয়ে এগুলো একটু ঠান্ডা মাথায় দাগাবা, কারণ এইখানে এককের একটা ঝামেলা থাকে, ঠিক আছে? সো এই ঝামেলাগুলা একটু বুঝতে হবে এবং বুঝে আনসার করতে হবে। আজকে কিন্তু অনেকগুলো এমসিকিউ এরকম থাকবে যেখানে তোমাদের একটু ধোকা খাওয়ানো হবে। সো ধোকা কেউ খাইও না, আমার ফাঁদে কেউ পা দিও না। সবাই হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে ক্যালকুলেশনটা ভালো করে করে তারপরে আনসারগুলো করবা, ঠিক আছে? ওকে, তিন্নি মির বলছে বি হবে না, তিন্নি মির এ হবে। তোমার হচ্ছে মিলিমিটার ইউনিটে যদি আমি চিন্তা করি তাহলে আমার আনসার আসে এটা, বাট আমাদের আনসার হবে হচ্ছে সেন্টিমিটার ইউনিটে কনভার্ট করার পরে যেটা সেটা, ঠিক আছে? আচ্ছা, সো অনেকে ফ্রেন্ডদের সাথে ঝগড়া করতেছে যে তুইও ভুল করছস আমিও ভুল করছি, ঠিক আছে। আচ্ছা, পরে আবার একই প্রশ্ন একটা যে মৌলিক রাশি 9 কোনটা? আচ্ছা, এইখানে অনেকে আবার একটু মাথা গরম, তো তারা এই 9টা খেয়াল করে না। সবাই একটু 9টা খেয়াল করবেন যে প্রশ্ন আসলে জিজ্ঞেস করবে যে মৌলিক রাশি জিজ্ঞেস করছে নাকি মৌলিক রাশি 9 কোনটা এটা জিজ্ঞেস করছে। সুরাইয়া রিমি বলছে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে রিমি, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তো এইখানে প্রশ্ন হচ্ছে মৌলিক রাশি 9 কোনটা? 4টা অপশন আছে, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তাপমাত্রা, দীপন ক্ষমতা। একটু খেয়াল করে ঠান্ডা মাথায় আনসারগুলো দিই। আমির হামজা বলছে ডি, 10 এ ডি। আচ্ছা, একজন বলছে 10 এর সি। অনিক ইসলাম বাঁধন বলছে ভাই আপনি কি প্রতিদিন লাইভে আসেন? না, আমি আসলে অনেকদিন পরে লাইভে আসছি। আজকে আমি লাস্ট লাইভে আসছিলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সময়, এখন আবার হচ্ছে বার্ষিক পরীক্ষার সময় আসছি। প্রতিদিন লাইভে আসবো কেন বলো? তোমাদের পরীক্ষা থাকলে তখন হচ্ছে তোমাদের একটু পড়ানোর জন্য আসি আর কি, বুঝছো? আচ্ছা, সেরা। সো অনেকেই বলতেছে ডি 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 মানে হচ্ছে দীপন ক্ষমতা, রাইট। কারণ ভাইয়া যে একটা ছক এঁকে দিছিল, ছকের মধ্যে যে 7টা রাশির নাম লিখে দিছিল তার মধ্যে দীপন তীব্রতা ছিল। দীপন তীব্রতা অপশনে আছে বেসিক্যালি, বাট এখানে দীপন ক্ষমতাও আছে। সো দীপন তীব্রতা অথবা দীপন প্রাবল্য যদি অপশনে থাকে, দীপন তীব্রতা অথবা প্রাবল্য যেটাই থাকতো না কেন এরা কিন্তু মৌলিক রাশি হইতো। বাট এখানে দীপন তীব্রতা প্রাবল্য মানে দীপন তীব্রতা তো আছেই, সাথে হচ্ছে আবার মৌলিক রাশি না, এরকম একটা জিনিস দিয়ে দিচ্ছে কি দীপন ক্ষমতা। সো এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ একই টাইপের নাম তো অনেক সময় আমরা এক্সাইটমেন্টে ভুল লাগাই ফেলি। অনেক সময় এটা হয় যে এক্সাইটমেন্টে আমরা অনেক ভুল লাগাই ফেলি। সো এটা হচ্ছে করা যাবে না, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমাদের MCQ 11, এটাতে জিজ্ঞেস করা হয়েছে নিচের কোনটা মৌলিক একক। সো নিচের কোনটা মৌলিক একক? মৌলিক একক আসলে কোনগুলা?
মৌলিক একক হচ্ছে যে মৌলিক রাশির যে এককগুলো, তাই না? অলরেডি আমরা মৌলিক রাশি 7টা জানছি, তাদের এককগুলোও জানছি। সো এইটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, আমি তোমাদের জন্য টেনশন করতেছি না। তোমরা সবাই আমাকে সঠিক অ্যান্সারটা বলে দাও যে মৌলিক রাশির যে এককগুলো হবে, যে 7টা একক ছিল ওই এককগুলোর মধ্যেই একটা হবে ডি 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 ডি। সবাই বলতেছে আনসার হচ্ছে ডি। নাদিয়া সুলতানা রাত্রি বলতেছে ডি, আয়াত আক্তার বলতেছে ডি, সবাই বলতেছে ডি, লুবনা জাহান বলতেছে ডি, তারপর হচ্ছে তায়েফ গেমিং রাইডার। আর সেরা নামগুলো তোমাদের এত জোস সেই। তো আমাদের হচ্ছে মৌলিক রাশির একক হচ্ছে কি, যেটা মৌলিক একক, সো আমাদের মৌলিক রাশি ছিল হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার একক ছিল হচ্ছে কেলভিন। সো আমাদের সঠিক আনসার হচ্ছে কেলভিন। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, এটা একটা ম্যাথ, প্রথম অধ্যায় থেকে একটা ম্যাথ দেখছি অলরেডি, এটা হচ্ছে আরেকটা ম্যাথ যেখানে বলা হয়েছে যে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? সো ভাইয়া সবাই আবার একটু ঠান্ডা মাথায় এই ইউনিটগুলো খেয়াল করিস, ঠিক আছে? ইউনিটগুলো সবাই একটু খেয়াল করবা। একটা হচ্ছে মিলিমিটার ইউনিটে আছে বা মিলিমিটার এককে আছে, আর আরেকটা হচ্ছে সেন্টিমিটার এককে আছে। সো এই একক দুইটা খেয়াল করতে হবে, যদি একক খেয়াল না করে হচ্ছে আনসার করো তাহলে হচ্ছে ভুল হবে, ঠিক আছে? সো একটু ঠান্ডা মাথায় এককগুলা খেয়াল করে আনসার দাও। এখানে ন্যূনাঙ্ক এত বলা আছে এবং তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত। 10⁻², মানে হচ্ছে 100, নাকি 10⁻³ মানে 1000, নাকি 10⁻1 মানে 10, নাকি হচ্ছে 10⁻0? 10⁻0 মানে কি 1। সো কোনটা হবে? এটা হচ্ছে, দেখো অনি না, আমি সবার কমেন্টে দেখি ভাইয়া, যা সবার কমেন্ট, তুমি সঠিক অ্যান্সার দিতে থাকো, তোমার কমেন্ট সবগুলো দেখবো, কোনো সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, অর্ণব আরমান বলছে এ, তারপরে হচ্ছে নুসরাত জাহান এমএসটি বলছে হচ্ছে সি, এরপরে হচ্ছে আমাদের এখানে ফারিয়া জান্নাত বলতেছে 11 ডি। 11 আনসার তো অনেক আগেই চলে গেছে ভাইয়া। অনেকে হচ্ছে বলতেছে আমারে, আনোয়ার হোসেন বলছে আমারে দেখেন, আমি দেখি ভাইয়া, সবাইকে দেখি। শাখাওয়াত বলছে ভাইয়া 9-এ পড়ি, কোনো সমস্যা নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখানে হচ্ছে এ সি দুই ধরনের অপশন নিয়ে ঝামেলা লাগছে আবারও। সো আমি কিছু কিছু টাইপের কোশ্চেন যেগুলো হচ্ছে একটু যে তোমার চিন্তা করে আনসার করতে হয়, তোমরা দেখতেছি যে এই টাইপের কোশ্চেনগুলোতেই একটু মানে সবাই নিজেদের মধ্যে ক্ল্যাশ লাগাই ফেলতেছো, একজন একটা বলে তো আর একজন একটা বলে। সাকিব বলছে বি, আবার এ বি সি তিনটাই কিন্তু আনসার পাইছে। আসো আমরা দেখি আসলে কোনটা সঠিক অ্যান্সার। সো ন্যূনাঙ্ক বের করার সূত্র কি আসলে? ন্যূনাঙ্ক বের করার সূত্র কি আসলে? ন্যূনাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? এটা হচ্ছে ন্যূনাঙ্ক বের করার ক্ষেত্রে সূত্র, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো আমাদের পিচ হচ্ছে দেওয়া আছে মনে হয়, হ্যাঁ পিচ দেওয়া আছে 2 মিলিমিটার, আর ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। তাইলে ভাইয়া তোমার যে কোনো একটা এককে কনভার্ট করে নিতে হবে, এইদার দুইটাকেই মিলিমিটার রাখতে হবে অথবা দুইটাকেই সেন্টিমিটার রাখতে হবে। সো আমি হচ্ছে এটাকে সেন্টিমিটার এককে কনভার্ট করে নিই, তাহলে 2 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে 2/10 সেন্টিমিটার অথবা হচ্ছে 0.2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমি এই জিনিসটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? ওকে, এখন বাকি কাজ হচ্ছে কি, আমরা এটার ভ্যালু তাহলে আমি জানি, ন্যূনাঙ্কের ভ্যালু জানি 0.002 সেন্টিমিটার, আর হচ্ছে পিচের ভ্যালু আমি জানি, পিচের ভ্যালু জানি, পিচের ভ্যালু হচ্ছে 0.2 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে এইটা ভাগ সংখ্যা কত। সো আমরা হচ্ছে ভাগ সংখ্যা বের করবো। সো ভাগ সংখ্যা বের করতে হলে কি করতে হবে? নর্মাল ক্যালকুলেশন, এটার নিচে 1 আছে, এটার নিচে ভাগ সংখ্যার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে ভাগ সংখ্যার সাথে এটা যদি গুণ হয়ে যায় তাহলে এটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ সংখ্যা ইকুয়ালস টু হবে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 0.002 এত। সো এইবার উপরের নিচে দুইটাতেই সেম ইউনিট আছে, কারণ ভাগ সংখ্যার তো কোনো একক হবে না, হবে কি? হবে না। সো এখানে অনেকে আবার অপশন এ আনসার দিচ্ছে সেই। তো দুই ধরনের আনসার, তিন ধরনের আনসারই পাইছি, এ বি সি। সো এখন আমি আসলে দেখি যে সঠিক আনসার কোনটা। 0.2 ডিভাইডেড বাই 0.002 ইকুয়ালস টু হচ্ছে 100। 100 মানে হচ্ছে কি 10⁻²। সো আমার সঠিক আনসার হচ্ছে এ। সো যারা হচ্ছে এ বলছো তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো। আর যারা ভুল বলছো তারা আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারগুলো দাও। সবগুলো এমসিকিউ সহজ এবং তোমরা সবগুলোই কিন্তু আসলে পারবা। ভাইয়া আমার নামটা শোনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতেছে, এটা বলছে হিসাম। হিসাম তোমার নামটা আমি বলে দিলাম ভাইয়া। আচ্ছা, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। ইনোসেন্ট গার্ল, তারপর হচ্ছে উত্তরা, তারপরে জেরিন খান, তারপরে হচ্ছে সুভাষ প্রামাণিক,
শরীফা আক্তার, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। শরীফা আক্তার একটা সেন্টি দিচ্ছে, আই ডোন্ট নো কেন। যদি ভুল হয় সেন্টি খাওয়ার কিছু নাই, কারণ সামনে আরো অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো সবগুলো পারবা আই গেস, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর কি বলছিলাম, লাইভটা শেয়ার করতে, কারণ লাইভটা শেয়ার করলে আজকে শর্ট সিলেবাসের ফুল একটা কম্প্যাক্ট সাজেশন দিয়ে দিব, যে সবচেয়ে বেশি শেয়ার করবে। আর যারা যারা শেয়ার করবে তাদেরকে প্রত্যেককে হচ্ছে 2টা চ্যাপ্টারের সাজেশন দিব, চ্যাপ্টার 7 আর হচ্ছে চ্যাপ্টার 4, মানে কাজ ক্ষমতা শক্তি এবং হচ্ছে তরঙ্গ, শব্দ ও তরঙ্গ, এই 2টা অধ্যায়ের সাজেশন যারা যারা শেয়ার করবে প্রত্যেককে দিব। আর যে হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে ফুল শর্ট সিলেবাসের সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে ফেলো। এরপরে MCQ 13, এটা খুবই সহজ, এটা খুবই একদম মানে একটা বোর্ডে আসা যদিও কোশ্চেন, দিনাজপুর বোর্ড 23-এ আসছে, বাট এই কোশ্চেনগুলো আমরা একদম শুরুতে যখন ফিজিক্স পড়া শুরু করছি ক্লাস 9-এ বা ক্লাস 10-এ, তখন থেকে কিন্তু আমরা এগুলোর আনসার জানি। মুনতাসিম বিল্লাহ বলছে 11টা থেকে 11টা হয়েছে, সেরা ভাইয়া 50টা থেকে 50টা হবে আই গেস। সো মন্দনের একক কোনটা? মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা নিয়ে কথাবার্তা বলার কিছু নাই, এটা সবাই পারবা আর কি, তাই না? কার কাছে শেয়ার করবো? তোমার টাইমলাইনে শেয়ার করবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, কোথায় শেয়ার করবো এটা আমরা বলে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে MCQ 14, এখানে বলা হয়েছে যে একটি গাড়ির বেগ এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে এত হয়, গাড়িটির ত্বরণ কত? খুবই সহজ প্রশ্ন আসলে। তোমার কাছে আদি বেগ দেওয়া আছে, তোমার কাছে শেষ বেগ দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে হচ্ছে ত্বরণ। এখন ভাইয়া কথা হচ্ছে যে যখনই হচ্ছে প্রশ্নের হ্রাস এই শব্দটা দেখতে পারতেছি, তো আমাদের কিন্তু হ্রাস দেখলেই বুঝতে হবে কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে মন্দন হচ্ছে, হ্রাস শব্দটা আছে মানেই মানে বেগ কমতেছে মানেই হচ্ছে কি মন্দন হচ্ছে। মন্দন মানে হচ্ছে ঋণাত্মক হবে, ত্বরণের মান হবে কি ঋণাত্মক। সো এইটা দেখে সাথে সাথেই আমরা কিন্তু 2টা অপশনকে বাদ দিয়ে দিতে পারি। সো এই 2টা নাই, পজিটিভ যে অপশন 2টা আছে এই 2টা কিন্তু হওয়ার কোনো চান্সই নাই। এখন কথা হচ্ছে যে যেটা সঠিক আনসার সেটা বের করতে হলে আমাদেরকে একটু ম্যাথটা ক্যালকুলেশন করে দেখতে হবে আসলে। সো আমাদের ম্যাথটা হচ্ছে কি ত্বরণ বের করতে বলছে। ত্বরণ বের করার সূত্র হচ্ছে A = V - U / T। আমাদের ভি কত? আমাদের ভি হচ্ছে শেষ বেগ যেটা হচ্ছে 4, আর আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 20। সো 4 - 20 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে সময়, কত সময় দেওয়া আছে? 4 সেকেন্ড। সো আমাদের হচ্ছে 4 - 20 হচ্ছে -16, -16/4 হচ্ছে -4। সো আমাদের ত্বরণের ভ্যালু বা ঋণাত্মক ত্বরণের ভ্যালু অথবা মন্দনের ভ্যালু হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো যারা যারা অপশন সি বলছো, গোলাম মোস্তফা মন্ডল সি বলছে, শাকিলা রহমান সি বলছে, আব্দুর রহমান সি বলছে, নাজমুল রসুল একটু কষ্ট করে মানে সরি একটু ভুল করে বি বলে ফেলছো ভাইয়া, মানে ভুল করছো আর কি। সো সঠিক উত্তর হচ্ছে সি। ম্যাথটা করলেই বুঝতে পারবো, ম্যাথটা আমি করে দিছি, এটা খুবই সহজ আসলে, একদমই বেসিক ম্যাথ, খুবই সহজ সূত্র, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এর পরের প্রশ্ন, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর, ভাইয়া আর একটা কোশ্চেন পাইলাম যেটা হচ্ছে যে আমাদের ইনফিনিটি স্টার, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে আসবে আসবে। এটা হচ্ছে বেসিক্যালি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র থেকে আসছে। কার? গ্যালিলিও। তার মানে এখানে 2টা জিনিস জানতে পারলাম, কে পরন্ত বস্তু সূত্র দিছে? গ্যালিলিও। কয়টা সূত্র দিছিল? 3টা সূত্র। এইটা হচ্ছে কত নাম্বার সূত্রের মানে থেকে হচ্ছে ম্যাথটা জানো? 3য় সূত্র থেকে। এটা হচ্ছে গ্যালিলিওর 3য় সূত্রের কনসেপ্ট থেকে এই ম্যাথটা আসছে আর কি, ঠিক আছে? সো পরন্ত বস্তুর সূত্র দিছিল কে? গ্যালিলিও স্যার, গ্যালিলিও। পরন্ত বস্তুর সূত্র কে দিছে? এটা একটা এমসিকিউ। তারপরে হচ্ছে কয়টা সূত্র দিছে? এইটা একটা এমসিকিউ। 3টা সূত্র, তাই না? 3টা সূত্র দিছে, এইটা একটা এমসিকিউ। তারপরে হচ্ছে এই পরীক্ষাটা কোন পরীক্ষার মাধ্যমে সে হচ্ছে সূত্র দিছিল? গিনি ও পালক পরীক্ষা, এইটা আর একটা এমসিকিউ। আর সূত্রগুলা কি কি ছিল সেগুলো তোমরা পড়বা, ওইটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে অথবা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। তামজিদ হাসান, ভাইয়া তোমার নাম নিচ্ছি, আমি দেখছি ভাইয়া, ওকে। সো এখন একটু খেয়াল করো যে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর মানে তোমরা আনসারটা দিতে থাকো, ঠিক আছে? ইভামনি বলতেছে, ভাইয়া ইভামনি বলো, আমি সবার কথা দেখতেছি, সবার কথাই মানে শুনতে তো পারবো না, দেখতেছি আর কি। আচ্ছা, তো 6 সেকেন্ডে 72 মিটার দ্রুত অতিক্রম করে। তো পরন্ত বস্তুর 3য় সূত্রে গ্যালিলিও স্যার বলছে যে H প্রপোর্শনাল টি স্কয়ার, H প্রপোর্শনাল হোয়াট? টি স্কয়ার। সো পরন্ত কোনো বস্তু 6 সেকেন্ডে যদি 72 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? সো এই ফর্মুলাটা থেকে আমরা আরেকটা জিনিসে কনভার্ট, মানে এই জিনিসটাকে আরেকটা জিনিসে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে যে H1 ডিভাইডেড বাই H2 ইকুয়ালস টু হচ্ছে T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার।
ঠিক আছে? সো পরন্ত বস্তুর সূত্র দুইটা, যখন দুইটা সময়ের কথা বলা থাকবে এবং দুইবার অতিক্রান্ত দূরত্ব অতিক্রমের কথা বলা থাকবে, তখন আসলে আমরা এই ফর্মুলা দিয়ে আসলে জিনিসটাকে চিন্তা করতে পারি। সো আমাদের এখানে সঠিক আনসার দিচ্ছে কে কে, আমি একটু দেখি। আমাদের এখানে সব ধরনের আনসারই পাইতেছি, এ পাইতেছি, বিও পাইতেছি। নাদিয়া সুলতানা রাত্রি বলছে বি, তারপর রুবায়েত হাসান বলছে হচ্ছে এ। তোমরা সবাই সব ধরনের আনসারই দিচ্ছ। সো দেখবো সঠিক অ্যান্সার আসলে কোনটা, বাট তার আগে দেখি এখানে আসলে কোন আনসারটা বেশি আসে। আমাদেরকে আসলে কি বের করতে হবে বলো তো? আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি যে h1 ডিভাইডেড বাই t1 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে h2 ডিভাইডেড বাই t2 স্কোয়ার। এই দুইটা আসলে কনস্ট্যান্ট, মানে এইখান থেকে জিনিসটা কিভাবে আসে, আমরা যখন সমানুপাতিক চিহ্নকে উঠাই দিই তখন একটা ধ্রুবক চলে আসে, h ইকুয়ালস টু k t স্কোয়ার। ঠিক আছে, এরকম আসলে একটা জিনিস চলে আসে। আচ্ছা, সো তখন এইখান থেকে যদি আবার পরের ধরো এই টি স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যায় কি কে। সো সমানুপাতিক ধ্রুবক কে হচ্ছে একটা ধ্রুবক। সো ওইখান থেকে এই ফর্মুলাটা আসে। আমাদেরকে h2টা বের করতে হবে। সো এইখানে আমাদের h1টা দেওয়া আছে। h1 কত দেওয়া আছে? h1 হচ্ছে দেওয়া আছে 72 মিটার, আর t1টাও দেওয়া আছে। t1 হচ্ছে দেওয়া আছে কি 6 সেকেন্ড, আর কি দেওয়া আছে t2 দেওয়া আছে। t2 দেওয়া আছে 3 সেকেন্ড। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো, h2টা বের করব। সো h2 ইকুয়ালস টু হবে হচ্ছে h1 ইনটু t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 এর স্কয়ার। সো h1 হচ্ছে 72, তাই না? 72, t2 হচ্ছে কত 3 সেকেন্ড, সো 3 স্কয়ার, আর t1 হচ্ছে কত 6 সেকেন্ড, মানে 6 এর স্কয়ার। তার মানে হচ্ছে 72 ইন্টু 9 ডিভাইডেড বাই 36, এটা ক্যান্সেল করলে থাকে 2। সো 2 ইন্টু 9 হচ্ছে 18 মিটার। সো আমাদের সঠিক আনসার হবে হচ্ছে অপশন সি 18 মিটার। বাট এইখানে এ অনেক বেশি আনসার পাইছিলাম আমি, ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছে আনসার হচ্ছে এ। বাট যারা এ বলতেছো, কেন এ বলতেছো বলো তো? আমার মনে হয় মানে কোনো কারণ ছাড়া ম্যাথটা না করে তারা হচ্ছে এ বলতেছে। ঠিক আছে, বাসায় ভাইয়া নাসিমা বাসায় আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের দুইটা 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এইটা হচ্ছে প্রশ্ন ছিল। সো আমরা একটা ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা হচ্ছে এই ম্যাথ করার সময় ইউজ করব। h1 বাই t1 স্কোয়ার ইকুয়ালস টু h2 বাই t2 স্কোয়ার। সো আমাদের কাছে প্রথমে একটা সময় দেওয়া ছিল এবং দূরত্ব দেওয়া ছিল, দ্বিতীয় সময়টাও দেওয়া ছিল, ওইখানে হচ্ছে দূরত্বটা বের করতে হয়েছে। ঠিক আছে, আরমান বলছে 15, সি যদি না হয় তাহলে পড়ালেখা ছাড়ি দিব। না না, পড়ালেখা ছাড়তে হবে না, মনে হতে আনসার সি। ঠিক আছে আরমান, ইউ ওন, তুমি জিতে গেছো ভাইয়া। আর যারা যারা এখন ভুল করছিল আগে এ বলছে, তারাও এখন খুবই চালাক, তারাও সবাই সি বলতেছে। বাট আমি তো আসলে দেখে ফেলেছি যে কে কে ভুল বলছো, তাই না? আচ্ছা, শাহরিয়ার নাফিস বলছে আমি সি বলেছিলাম। সেরা শাহরিয়ার নাফিস, কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস ভাইয়া, ঠিক বলতেছো, তারা অনেক জোস। কারণ এই টাইপের প্রশ্ন দেখছো কতগুলো স্টার্ট দিছি, পরীক্ষাতে আসবেই। এরপরের প্রশ্নটা আগের প্রশ্নটার সাথে রিলেটেড। পরন্ত বস্তু সূত্রগুলো কে প্রদান করছে? অবভিয়াসলি গ্যালিলিও প্রদান করছে। ওজনের মাত্রা কোনটা? ওজন হচ্ছে এক ধরনের বল। ওজন হচ্ছে কি? ওজন হচ্ছে এক ধরনের বল। সো যে কোনো বলের মাত্রা সেম হবে। ওজন হচ্ছে এক ধরনের বল। ওজনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডব্লু। ডব্লু ইকুয়ালস হচ্ছে mg। সো এম হচ্ছে আমাদের ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর আমাদের জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। সো আমাদের ওজনের মাত্রা হবে হচ্ছে এম এল টি ইনভার্স 2, মানে হচ্ছে এ। ঠিক আছে, 16এও এ ছিল, 17এর আনসারও হচ্ছে এ। নাদিয়া সুলতানা রাত্রি বলছে ভাইয়া বি হলো না কেন? কোনটা? এইটা? এটা বি হবে না, তুমি এই ফর্মুলা দিয়ে করবা ভাইয়া নাদিয়া, তাহলে দেখবা যে তোমার হচ্ছে সি আসবে। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি এম এল টি ইনভার্স 2। ঠিক আছে, ওকে। এরপরের প্রশ্নটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, মাত্রা থেকেও তোমাদের একটা প্রশ্ন আসবেই। সো এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে কোন দুইটি রাশির মাত্রা অভিন্ন। অভিন্ন মানে কি? অভিন্ন মানে হচ্ছে সেম অথবা একই।
মানে কোন দুইটা রাশির মাত্রা হচ্ছে সেম অথবা একই। তো এখানে অপশনে আছে হচ্ছে চাপ এবং পীড়ন, কাজ ও ক্ষমতা, তড়িৎ তীব্রতা ও দীপন তীব্রতা, তড়িৎ ও দ্রুতি। দেখো কথা সহজ, যাদের একক সেম হবে তাদের মাত্রাও কিন্তু সেম হবে। তো এটা একটু চিন্তা করে আনসার দিও, খুবই সহজ প্রশ্ন, আসলে পারা উচিত। আমি এখানে দেখতে পাচ্ছি গোলাম মোস্তফা মন্ডল বলছে এ, তারপরে হচ্ছে সাপুল বলছে এ, সুভাষ প্রামাণিক বলছে বি, শাহরিয়ার হাসান বলছে হাই, হ্যালো হ্যালো শাহরিয়ার হ্যালো। তারপরে আমির হামজা বলছে 18 ডি, ত্বরণ ও দ্রুতি। এই তো আমির হামজা ভুল করে ফেলছো ভাইয়া, ভুল করে ফেলছো। 17 আনসার দিচ্ছে এখনো অনেকে, 18 আনসারটা দিতে বলতেছি যে 18 আনসারটা কত হবে আসলে। এ এ এ 100% নেই। সোহান মোল্লা বলছে 100% নেই, সেরা, ফুল কনফিডেন্টলি বলতে হবে, যেটাই বলি না কেন কনফিডেন্টলি বলতে হবে। এখানে বলতেছে 18 বি, 18 বি মানে কাজ ও ক্ষমতা। আচ্ছা, যারা 18 বি বলতেছো তোমরা কি মানে কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের নাম, এই জন্য কাজের ক্ষমতার মাত্রা এক ও অভিন্ন এটা বলতেছো? আরে বোকা, কাজের একক কি? কাজ হচ্ছে ডব্লু, ঠিক আছে, আর ক্ষমতা হচ্ছে পি ইকুয়ালস টু ডব্লু ডিভাইডেড বাই টি। কাজের একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড অথবা ওয়াট। সো এই দুটার একক আলাদা, একক আলাদা হইলে মাত্রা কি সেম হবে রে? সেম হবে না। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ, সঠিক অ্যান্সার হচ্ছে কি এ, চাপ আর পীড়ন। চাপকে প্রকাশ করা হয় পি ইকুয়ালস টু এফ বাই এ দিয়ে, আবার পীড়নও হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধকারী বল। বি পাইছি আনসার, ডি পাইছি, সবই পাইছি, বাট এ আনসারটা পাইলাম না। এ আচ্ছা একজন বলছে, আরমান বলছে আবার এ, কিন্তু রাত্রি বলছে ডি। রাত্রি ভাইয়া, ত্বরণ আর দ্রুতি কি সেম জিনিস? ত্বরণ আর দ্রুতি কি সেম জিনিস? ত্বরণ আর হচ্ছে যদি মন্দন থাকতো অপশনে তাহলে ঠিক ছিল, ত্বরণ আর মন্দনের মাত্রা এক। আবার দ্রুতি আর বেগ হচ্ছে সেম জিনিস, ঠিক আছে, ত্বরণ আর মন্দন সেম জিনিস, দ্রুতি আর বেগ সেম জিনিস, মানে একটা স্কেলার একটা ভেক্টর, বাট মাত্রা একক সেম থাকে, ঠিক আছে, সেগুলো একটু খেয়াল করতে হবে। এখানে চাপ আর পীড়ন এই দুইটার এককই সেম, এটার একক হচ্ছে নিউটন আর নিচে হচ্ছে মিটার স্কয়ার। তো এখানে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, এটার মাত্রা যেটা হবে। আবার পীড়নের ক্ষেত্রেও একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, এটার মাত্রাও সেম হবে। তো এগুলোর ক্ষেত্রে মাত্রা বের করেও দেখতে হয় না, তুমি যদি একক পারো তাহলে মাত্রা সেমই হবে, ঠিক আছে, জোস। অনেকে বলতেছে ভাই আমি এ বলছি, থ্যাংক ইউ যারা এ বলছো, আর যারা ভুল করছো তাদেরকেও থ্যাংক ইউ, ভুল থেকেই শিক্ষা নিবা। সো এখন ভুল হয়েছে, পরে আর যাতে ভুল না হয়, এটাই হচ্ছে ক্লাসটা করার মজা। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ জয় বলছে ভাই একটু বুঝাই দেন। আমি বলতেছি ইমতিয়াজ, খেয়াল করো ভাইয়া, চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এই যে পি ইকুয়ালস টু এফ বাই এ, এটা হচ্ছে চাপ অথবা প্রেসার, এটার একক হচ্ছে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তো এখান থেকে কি আসে? নিউটন মিটার ইনভার্স টি। রূপকথা রাজকন্যা বলছে সুন্দর প্রশ্ন, পীড়ন কি? পীড়ন হচ্ছে, ধরো তুমি একটা রাবারের কথা চিন্তা করো, যে টাকা বাঁধার যে রাবার আছে বা চুল বাঁধার যে রাবার আছে ওটাও চিন্তা করতে পারো। এটাকে টানলা, টেনে হচ্ছে এরকম প্রসারিত করলা, করে আবার ছেড়ে দিলা, ছাড়লে কি হবে? আবার আগের অবস্থায় ফিরে যাবে। সো এই যে তুমি যখন এটাকে প্রসারিত করতেছো তখন কি তুমি ওর বাহ্যিক বল প্রয়োগ করতেছো না? একটা বাহ্যিক বল প্রয়োগ করতেছো না, টানতেছো, যে টানার ফলে তো প্রসারিত হচ্ছে। পীড়ন হচ্ছে, আচ্ছা মাত্রা কি হবে দেখাইতেছি। পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রতিরোধকারী বল অথবা উদ্ভূত প্রতিরোধকারী বল, মানে এই যে স্প্রিংটা অথবা হচ্ছে রাবারটা যেই বলের কারণে আবার আগের অবস্থায় ফিরে যায়, একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বল, একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বল, এইটা হচ্ছে পীড়ন, ঠিক আছে, প্রতিরোধী বল, এইটা হচ্ছে যে ভাইয়া কি পীড়ন। সো পীড়নের ক্ষেত্রেও একক ক্ষেত্রফলে বল, তো এটা কি নিউটন পার মিটার স্কয়ার হবে, ইউনিট নিউটন পার মিটার স্কয়ার। সো মাত্রা বলছিলা সুরাইয়া রিমি, এই যে দেখো ভাইয়া নিউটন মানে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর মিটার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সো মিটারের জন্য মাত্রা হচ্ছে এল, এল ইনভার্স 2, তাহলে হচ্ছে এখানে এম এল ইনভার্স টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের প্রেসারেরও মাত্রা এবং একই সাথে পীড়নেরও মাত্রা, এম এল ইনভার্স টি ইনভার্স 2। সো এই কারণে হচ্ছে চাপ এবং পীড়ন এদের মাত্রা অভিন্ন। পীড়নের সূত্র এবং চাপের সূত্র সেম, পীড়নের সূত্র এটাই পীড়নের সূত্র, এটাই হচ্ছে পীড়নের সূত্র। কিন্তু একটা কাহিনী হইল যে পীড়নের যে বলটা আমরা হিসাব করি ওই বলটা হচ্ছে প্রতিরোধকারী বল, মানে আমি যে বলটা প্রয়োগ করতেছি সেটা না, ওইটার উপরে যে বলটা
প্রতিরোধ করতেছে ওইটা, ঠিক আছে? ওকে, জস। এরপরে আসো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে 2as এর মাত্রা কোনটি। সো 2as, এখানে 2 তো কনস্ট্যান্ট, ওর জন্য মাত্রা কিছু চিন্তা করবো না আমরা, হচ্ছে এই যে দুটো ভেরিয়েবল আছে অথবা চলক আছে a আর s, ত্বরণ আর সরণ, এদের মাত্রা হিসাব করবো। সো ত্বরণের মাত্রা একটু আগে দেখছি lt ইনভার্স 2, আর সরণের মাত্রা আমরা জানি l। সো আমাদের হচ্ছে এখান থেকে l স্কয়ার t ইনভার্স 2, তার মানে হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে প্রথমটা। কোনটা? প্রথমটা, l স্কয়ার t ইনভার্স 2। বুঝতে পারছি সবাই? পীড়নের সূত্র f/a, পীড়নের সূত্র ও f/a, কিন্তু বললাম যে পীড়নের ক্ষেত্রে যেই বলটা তুমি হিসাব করবা এটা হচ্ছে প্রতিরোধকারী বল অথবা প্রতিরোধ বল, এটা হচ্ছে প্রতিরোধ বল, মানে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটা না, সেটা হচ্ছে বাহ্যিক বল। আর পীড়নের ক্ষেত্রে যেই বলটা হিসাব করা হয় সেটা হচ্ছে প্রতিরোধকারী বল। আমি জানি যে এটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, তাই জন্য তোমরা একটু প্যারা খাইতেছো, বাট আসলে পীড়নটা কিন্তু প্রতিরোধকারী বল, প্রত্যয়নী বলও বলা যায়, মানে ওই প্রত্যয়নী বলের কারণে পীড়নটা হিসাব করা হয়, ঠিক আছে? আচ্ছা, ইমতিয়াজ বলছে এলটি, কেন ইমতিয়াজ এলটি কেন বাবা? এর একক হচ্ছে এলটি ইনভার্স 2, আর আরেকটা এস এর জন্য এল আসবে। এস হচ্ছে কি সরণ না, সরণের একক হচ্ছে কি মিটার, মিটারের জন্য মাত্রা হচ্ছে এল, সো এই জন্য হচ্ছে এল স্কয়ার টি ইনভার্স 2 আসবে, ঠিক আছে? এত ইজি কেন, হার্ডগুলো দেখান। আসতেছি ভাইয়া, নাইমুর রহমান। তো চলো সামনের দিকে যাই। আবারও হচ্ছে তোমাদেরকে একটু মনে করাই যে আজকে ক্লাসে আসলে তোমরা কি কি পাবা। আজকে ক্লাসে তোমরা আজকে ক্লাসটার স্লাইডটা পেয়ে যাবা, একটা কুইজ দিতে পারবা এবং এক্সামের ভিডিও মানে এক্সাম হ্যাক্স পেয়ে যাবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আজ আর কি বলছিলাম যে স্পেশাল কি পাবা। স্পেশাল হচ্ছে যে সবচেয়ে বেশি লাইফটা শেয়ার করবা তাকে হচ্ছে শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের টাইপ ভিত্তিক সিকিউর জন্য একটা সাজেশন দিয়ে দিব আমি, এটা আমার নিজের বানানো আসলে, ঠিক আছে? তো সবাই একটু লাইফটা শেয়ার করে দিও, শেয়ার করা হইলে এখানে লিখো শেয়ার ডান। পীড়ন কি ভাইয়া? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বল। তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দাও তো। এই প্রশ্নটা আমি একটা শর্টকাট দিয়ে দেখাবো তোমাদের, বাট আই গেস তোমরা অনেকেই এটা পারবা। দেখো কি বলা হয়েছে আসলে, যে 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দেয় আজকে, ঠিক আছে? সেটা হচ্ছে যদি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, ঠিক আছে? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, এটাকে আমরা STH এটা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে u প্লাস হাফ a ইন্টু হচ্ছে 2t মাইনাস 1। একটি হচ্ছে কততম সেকেন্ডের কথা বলছে ওইটা, আর ই হচ্ছে আদিবেগ আর এ হচ্ছে ত্বরণ। তো এখন একটু গ্রাফটার দিকে খেয়াল করো। গ্রাফটার দিকে খেয়াল করলে তুমি দেখতে পারবা যে বস্তুরা শুরুতে ছিল হচ্ছে স্থির। সো বস্তুরা যেহেতু শুরুতে স্থির ছিল, কারণ এটা হচ্ছে একটা সময় ভার্সেস ভেলোসিটি অথবা বেগ ভার্সেস সময় গ্রাফ। সো এখানে আদিবেগটা ছিল হচ্ছে 0। সো আদিবেগ যেহেতু 0 মানে স্থির ছিল, তাই আদিবেগ হচ্ছে 0। আর কত সেকেন্ড বলছে? 30 সেকেন্ড। সো এই টাইমে ওর ভেলোসিটি হচ্ছে কত, মানে বেগ হচ্ছে কত? 150। তাহলে এখান থেকে যদি আমি ত্বরণটা বের করি a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সেটা হচ্ছে কত? v হচ্ছে আমাদের 150, ই হচ্ছে 0, টি হচ্ছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। সো 150 ডিভাইডেড বাই 30 করলে পাবো হচ্ছে 5, 5 30 এ 150, তো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? সো এখন আমি এই ভ্যালুটা বসাবো হচ্ছে এখানে। ইউ কত? ইউ হচ্ছে 0 প্লাস হচ্ছে হাফ, এ হচ্ছে কত? এ হচ্ছে যে আমাদের 5, এরপরে হচ্ছে 2 ইন্টু টি, কত সেকেন্ড বলছে? 30তম সেকেন্ড। সো 30 ইন্টু 2 হচ্ছে 60 মাইনাস 1। এখন এটাকে পুরাটা ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে তুমি আনসারটা পেয়ে যাবা। আমাদের আনসার আসবে হচ্ছে 147.5 মিটার। সো আনসার ইজ 147.5 মিটার, ঠিক আছে? সবাই কি আনসার বি বলছে? রন্ত বলছে ভাইয়া না পড়ে পাস করব কেমনে? আসলে এই প্রশ্নটার উত্তরটা আমার কাছে জানা নাই, কারণ হচ্ছে না পড়ে পাস করার চিন্তা যে করো এটাই হচ্ছে একটা পাপ, কবিরা গুনাহ, ঠিক আছে? এটা চিন্তাও করা ঠিক না যে ভাইয়া না পড়ে পাস করব। এখন এইটা অনেকভাবে এই উত্তরটা দেওয়া যেতে পারে। আসলে ধরো না পড়ে পাস করার কথা বলছো, মানে তুমি যখন চলবা, রাস্তায় গাড়ি চলাফেরা করবা, তখন চেষ্টা করবা যত সাবধানে চলাফেরা করা যায়, পড়ে যাও না। আবার তুমি যদি পড়ে যাও তাহলে তো পড়ে পাস করলা, তাই না? মানে না পড়ে, পড়াশোনা না করে তো পাস করা সম্ভব না, বাট না পড়ে পাস করতে পারো, মানে
রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলাফেরা করবা, তাহলে পড়বা না, না পড়েই পাস করতে পারবা। বাট পড়াশোনা করতে হবে, মানে ওই পড়াশোনা করতে হবে, এই পড়া না পড়েও তুমি পাস করতে পারবা, বাট পড়াশোনা না করলে আসলে পাস করতে পারবা না ভাইয়া, ঠিক আছে। তো আমাদের 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 147.5 মিটার। বুঝতে পারছি সবাই? না না, পিথাগোরাস দিয়ে করা যায় না স্যার, এখানে হচ্ছে আপনাকে এই সময়টা দিয়ে খেয়াল রাখতে হবে, বেগের দিকে খেয়াল রাখতে হবে, তারপর ত্বরণটা বের করতে হবে, তারপরে আপনারা এই শর্টকাটটা ইউজ করতে পারবেন, এই শর্টকাটটা ইউজ করতে পারবেন। বাট এমসিকিউতে ইউজ করা যাবে এটা, সিকিউতে অনেক সময় অনেক টিচাররা মার্কস দিতে চায় না, বাট করা গেলে তো ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। সো এখানে আমাদেরকে বেগটা বের করতে হবে। 40 মিটার উঁচু একটা দালান থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, সো এখানে আমাদের এইচ ইকুয়ালস টু বলা আছে হচ্ছে 40 মিটার, বস্তুকে ছেড়ে দিচ্ছি, কত বেগে আঘাত করবে। সো এইখানে একটা বস্তু ছিল, সো এই বস্তুটা আসলে কিরকম ছিল? বস্তুটা ছিল হচ্ছে স্থির, সো এটার আদি বেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 0। তো যত বস্তুটা নিচের দিকে আসতেছে, মানে আমাদের অভিকর্ষ ত্বরণের দিকে আসতেছে, সো অভিকর্ষ ত্বরণ কিন্তু এখানে ধনাত্মক হবে। তো আমাদের শেষ বেগ নির্ণয় করতে বলছে, শেষ বেগ কত বেগে আঘাত করবে। প্রশ্ন দেখো, এখানে বলছে কত বেগে আঘাত করবে, এই যে কত বেগে আঘাত করবে, সো শেষ বেগ বের করতে বলছে, মানে v ইকুয়ালস টু হোয়াট। সো ইউ দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, কোন ফর্মুলাতে যাব ভাইয়া? আমরা যাব হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই ফর্মুলাতে। সো এখানে v ইকুয়ালস হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2gh। সো ইউ তো আমাদের 0, ইউ নিয়ে কোনো চিন্তাই নাই। সো 2 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে কত? 40, তাই না? এখন এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 40, সো 28। আমাদের ভি হচ্ছে কত? 28 মিটার পার সেকেন্ড। তার মানে 40 মিটার উচ্চতা থেকে আমি যদি কোনো একটা বস্তুকে নিচের দিকে ফেলি, তাহলে হচ্ছে সে 28 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। সো এরকম প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আরেকটু ঘুরাইতে পারে, সেটা হচ্ছে অনেক সময় তোমাকে গতিশক্তি বের করতে বলতে পারে। শুধু যদি বস্তুটার ভর দেওয়া থাকতো এখানে, এখানে যদি বস্তুটার ভর এম দিয়ে দিত এবং তোমাকে যদি বলতো যে ভূমিতে আঘাত করার টাইমে গতিশক্তি কত হবে, সেটাও কিন্তু বের করা সম্ভব। এই যে বুঝিয়ে দিয়েছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা দিয়ে তুমি হচ্ছে শেষ বেগটা বের করে ফেলবা। কেন হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh ইউজ করব? কারণ হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের হচ্ছে আদি বেগ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ জানি আমরা 9.8, আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। সো এই ফর্মুলা দিয়ে তো যাইতে হবে, তাই না? বুঝতে পারছো সবাই? ওকে। একটি বলকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? দেখো, যদি এরকম বেগ দেওয়া থাকে 72 কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ইউনিটে, যদি কিলোমিটার পার আওয়ার ইউনিটে যদি তোমাকে ভেলোসিটি দেওয়া থাকে, তোমাকে আগে যেটা করতে হবে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো কিলোমিটার পার আওয়ার থেকে যদি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে হয়, এটার ক্ষেত্রে একটা শর্টকাট শিখাই, সেটা হচ্ছে 3.6 দিয়ে ভাগ করে ফেলবা। ভাইয়া কি করবা? 3.6 দিয়ে ভাগ করে ফেলবা, 3.6 দিয়ে হচ্ছে ভাগ করবা। সো আমাদের এখানে 72 আছে, 72কে আমরা যদি 3.6 দিয়ে ভাগ করি, 72কে আমরা যদি হচ্ছে ভাগ করি 3.6 দিয়ে, তাহলে আমাদের আসে হচ্ছে 20, কত? 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের বেগ মিটার পার সেকেন্ড ইউনিটে। আগে বেগটাকে কনভার্ট করতে হবে মিটার পার ইউনিটে, ঠিক আছে? সো মিটার পার সেকেন্ড ইউনিটে যদি আমি হচ্ছে বেগটাকে কনভার্ট করে ফেলি, এরপরে আমাকে সর্বোচ্চ উচ্চতাটা বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রেও একটা সূত্র আছে, মানে সহজ একটা সূত্র আর কি। সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সো ই হচ্ছে আমরা বের করে ফেললাম যেটা, মানে 20, তার মানে 20 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি হচ্ছে কত? 9.8। জাস্ট ক্যালকুলেশন করবা, আনসারটা পেয়ে যাবা। সো 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, আনসার হচ্ছে কত? 20.41 মিটার, 20.41 মিটার। সো আনসার ইজ বি। আনসার ইজ হোয়াট? বি।
সো আনসার কত? আনসার হচ্ছে 20.41 মিটার, মানে হচ্ছে আনসার হচ্ছে বি। সো যারা যারা আনসার বি বলছো সবাই সঠিক উত্তর দিছো, আর যারা যারা ডি বলছো তারা হচ্ছে একটু ভুল অ্যান্সার দিছো, ঠিক আছে? ভাইয়া ক্লাসের পিডিএফ পাওয়া যাবে কি? লাইভটা শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। আর যদি সবচেয়ে বেশি শেয়ার করো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে ফুল চ্যাপ্টার মানে সব সিলেবাসে যা যা আছে সব কিছু সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরপরে প্রজাপতির গতি কেমন গতি? এটা আসলে খুবই ঠিক মানে সহজ একটা প্রশ্ন, এটা নিয়ে এত সময় নষ্ট করার কিছু নাই, কারণ আমাদের আরো অনেকগুলো এমসিকিউ আছে। প্রজাপতির গতি হচ্ছে এলোমেলো গতি, কারণ প্রজাপতি এমনভাবে চলে যে তার আসলে গতিটাকে স্পেসিফিক্যালি আমরা হচ্ছে ডিফাইন করতে পারি না। এই জন্য প্রজাপতির গতিকে কি বলা হয়? প্রজাপতির গতিকে বলা হয় হচ্ছে এলোমেলো গতি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, পিডিএফ পাওয়া যাবে, স্লাইডের পিডিএফ পাওয়া যাবে। ওকে ভাইয়া, আজকে 50টা বুঝাবো ভাইয়া। এরপরে নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? কাজ, বল, সরণ, বেগ। বল, সরণ, বেগ এরা তিনটাই হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? বাট কাজ হচ্ছে কি? স্কেলার রাশি। নাসিমা আক্তার বলছে ভাই আপনি কি ডিসেম্বরে ক্লাস করাবেন? ইনশাল্লাহ ভাই, আমি ডিসেম্বরে ক্লাস করাবো, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। তো এটা হচ্ছে কাজ। সাজেশন পাবা হচ্ছে তুমি যদি শেয়ার করো সবচেয়ে বেশি, তাহলে তোমার ইনবক্সে পাবা। ভাইয়া বুঝাবো কয়টা বাজবে? আজ কটা বাজবে মানে বুঝি নাই প্রশ্ন, কটা বাজবে না কয়টা বুঝাবো? আমরা হচ্ছে 50টা বুঝাবো আর কি এমসিকিউ, আর 10টায় শেষ হবে ক্লাসটা। সো কোনটা হচ্ছে স্কেলার রাশি? কাজ। আর বাকি এই যে তিনটা আছে এরা হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। সো এই টাইপের প্রশ্নগুলোও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কাজ মানে কোনটা স্কেলার রাশি, কোনটা স্কেলার রাশি নয়, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সবসময় যে কোনটা স্কেলার রাশি এটাই আসবে এরকম না, অনেক সময় কিন্তু কোনটা স্কেলার রাশি নয় এইটাও আসতে পারে। সো একটু খেয়াল করে আনসারগুলো দিবা ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? এই প্রশ্নটা অনেকেই ভুল করবে আমি জানি, আমি একটু দেখি এইটার আনসারটা দেখি, ঠিক আছে? অনিক ইসলাম বাঁধন বলছে ভাই আপনার নাম কি? আমার নাম অঙ্কন, আমার নাম হচ্ছে অঙ্কন, অঙ্কন, ঠিক আছে? ড্রয়িং আর কি, মানে ছবি আঁকা, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ। তোমরা সবাই একটু অপশনের নাম মানে কোশ্চেনের নাম্বারটা দিয়ে লিখলে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সুভাষ প্রামাণিক বলছে সি, সবাই গোলাম মোস্তফা মন্ডল বলছে এ। এই তো গোলাম মোস্তফা মন্ডল একটা ভুল বলে ফেলছে, কারণ হচ্ছে এখানে প্রশ্নটা খেয়াল করে নাই সে, আমি জানতাম এই ভুলটা অনেকেই করবা। হচ্ছে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন। ভাইয়া দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন হইল দ্রুতি। দতে দূরত্ব, দতে দ্রুতি, দতে দূরত্ব, দতে দ্রুতি। আর অতিক্রান্ত সরণের পরিবর্তন হচ্ছে বেগ, সরণের পরিবর্তন হচ্ছে কি? বেগ। আর দূরত্বের পরিবর্তন হচ্ছে কি? দ্রুতি। দ্রুতি স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। সো স্কেলার রাশির পরিবর্তন বের করলে তো স্কেলারই পাবো, আর ভেক্টর রাশির পরিবর্তন বের করলে কি? ভেক্টর পাবো, তাই না? সো এগুলো একটু খেয়াল রাখবা। ঘর্ষণ সহগের একক কোনটা? ঘর্ষণ সহগ হচ্ছে মিউ। আমরা জানি, ফর্মুলা জানি কি? যে ঘর্ষণ বল এফ ইকুয়ালস হচ্ছে মিউ ইন্টু আর। এই আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। তার মানে এইটা এক ধরনের বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা, আর এই মি হচ্ছে ঘর্ষণ সহগ, ঠিক আছে? আর এই এফ হচ্ছে ছোট হাতের এফ হচ্ছে ঘর্ষণ বল। সো এইখান থেকে আমরা যদি মিউ বের করতে চাই তো আমাদের মিউ এর ভ্যালু হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই আর। এখন একটু খেয়াল করি, এফও একটা বল আরও একটা বল, মানে ছোট হাতের এফটাও কিন্তু একটা বল এবং হচ্ছে আর যেটা সেটাও কিন্তু একটা প্রতিক্রিয়া বল। সো ঘর্ষণ বলের একক হচ্ছে নিউটন এবং প্রতিক্রিয়া বল এটা যদি এক ধরনের বল এটার একক হচ্ছে নিউটন। সো আলটিমেটলি আমাদের নিউটন আর নিউটন ক্যান্সেল হয়ে গেলে কোনো একক থাকে না, একক নাই। সো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি। সো ঘর্ষণ সহগের আসলে কি? কোনো একক নাই। এটা কি সবাই বুঝতে পারছি? খুবই সহজ কিন্তু এটা। ঘর্ষণ বল ইকুয়ালস হচ্ছে ঘর্ষণ সহগ গুণ প্রতিক্রিয়া বল। তোমরা অনেক সময় এখানে ডব্লু দিয়েও করে থাকো এটা, বাট ডব্লু দিয়ে করাটা আসলে এক্স্যাক্টলি ঠিক না, কারণ ডব্লু হচ্ছে ওজন, বাট সরাসরি ওজনকে আমরা চিন্তা করি না। ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের কারণে কি ক্রিয়া করে আর কি, ঠিক আছে? সো এই জন্য আমরা এইভাবে করে চিন্তা করলে ঘর্ষণ বল যেহেতু একটা বল, এটার একক নিউটন, প্রতিক্রিয়া বল একটা বল, এটার একক নিউটন। সো দুইটা নিউটনকে আসলে ক্রস করলে মানে কাটাকাটি করলে আলটিমেটলি কোনো একক থাকে না। দ্যাটস ওয়াই হচ্ছে ঘর্ষণ সহগের কোনো একক নাই আসলে, ঠিক আছে? কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? ভাইয়া এইসব প্রশ্ন খুবই বেসিক, এগুলো আমরা আসলে অনেক বেশি সময় নষ্ট করবো না কারণ আমাদের সময় কম। সো আমরা হচ্ছে এগুলো একটু ফাস্ট যাচ্ছি। জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভর দ্বারা। জড়তা কি? জড়তা হচ্ছে যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। তো যেই বস্তুর ভর যত বেশি সেই বস্তুর জড়তা তত বেশি।
গোলাম মোস্তফা মন্ডল বলছে, রিমি বলছে যে ভাইয়া 16 মিনিট আছে জাস্ট। হ্যাঁ যাচ্ছি, আমরা একটু ফাস্ট যাচ্ছি আর কি। সো জড়তা পরিমাপ করা হচ্ছে কি দ্বারা? ভর দ্বারা। তারপরে কোনটি সবচেয়ে দুর্বল বল? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। বাট এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। এখান থেকে আরো কি আসতে পারে? কোনটি সবচেয়ে দুর্বল বল, এটা তো আসতেই পারে। বাট যদি প্রশ্ন আসে সবচেয়ে সবল বল কোনটা, সবচেয়ে সবল বল, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। সো ভাইয়া এখানে যে 4টা বল আছে এরা হচ্ছে মৌলিক বল। এরা কি? মৌলিক বল। তার মানে মৌলিক বল কয়টা? এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে 4টা। সো এখান থেকে যারা যারা আছে এরা প্রত্যেকেই মৌলিক বল। এটা হচ্ছে সবলতার ক্রম অনুসারে সাজাইলে সবার চেয়ে বেশি সবল এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল। বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটা? যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি? মহাকর্ষ বল। সো আমাদের যে কোনো দুইটা বস্তু, এখানে বিদ্যুতের খুঁটি আর ট্রান্সফরমারের কথা বলছে, সো আমরা এখানে মহাকর্ষ বল পাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এইটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটাও খুবই ইম্পর্টেন্ট এবং এটার সাথে রিলেট করে কিন্তু আরো কিছু প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে মহাকর্ষ বলের পাল্লা অসীম, এটা মনে রাখবা সবাই। ঠিক আছে, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম এবং বাকি বলগুলোর যে পাল্লা আছে এই পাল্লাগুলো সবাই একটু দেখবা। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে কি? অসীম। আর সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। কত? 10⁻⁻15 মিটার। অবশ্যই পাবা ভাইয়া, যারা যারা শেয়ার করছো সবাই পাবা, ক্লাসের স্লাইড সবাই পাবা। কোন বলের লব্ধি শূন্য হয়? দুই সাইড থেকে যদি একইভাবে বল কাজ করে। ওরে বাবা, এমডি গোলাম মোস্তফা মন্ডল অপশনের মধ্যে অপশন বলতেছে, সে বলতেছে সি অর ডি। একটা বলো ভাই, আপনি কোন জায়গার কমেন্ট দেখতেছেন? আমি সব জায়গার কমেন্টই দেখার চেষ্টা করতেছি, বাট আমাদের যেহেতু সময় কম আর অনেকগুলো এমসিকিউ বাকি আছে, এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। ভাই আপনার বাড়ি কোথায়? এই বাংলাদেশেই থাকি আমি আর কি, বাংলাদেশ থেকেই ক্লাসটা নিচ্ছি। সো কোন বলের লব্ধি শূন্য হয়? সাম্য বল। সাম্য বল মানে হচ্ছে ধরো দুই সাইড থেকে একটা দড়ি ধরে টানাটানি খেলা হয় না, যে এদিকে 3জন টানতেছে এদিকে 3জন টানতেছে। সো ওই টানাটানির মধ্যে যখন দুই সাইড থেকে সমান পরিমাণে বল প্রয়োগ করা হয় তখন আসলে দড়িটা স্থির থাকে, কোনো দিকেই যায় না। বাট একদিকে যদি বেশি বলে টানা হয় তাহলে ওই দিকে চলে যাবে। তো সাম্য বলের আসলে লব্ধি কত? শূন্য হয়। আচ্ছা, তারপরে কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে? সহজ হিসাব, বেগ যতগুণ হবে ভরবেগের পরিবর্তনও আসলে ততগুণ হবে। সো বেগ যতগুণ হবে, বেগ যদি n গুণ হয় তাহলে ভরবেগও কত গুণ হবে? n গুণ হবে। সো ভরবেগ যদি n গুণ হয় তাহলে পরিবর্তনও কত গুণ হবে? n গুণ হবে। সো যেহেতু এখানে বলছে বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হবে, তাহলে ভরবেগের মানও পরিবর্তিত হয়ে কত হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, ওকে। তারপর 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে ত্বরণ এত হলো, 2 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, ভরবেগের পরিবর্তন বের করার সূত্র কি? ভরবেগের পরিবর্তন P ইকুয়ালস হচ্ছে m ইন্টু ডেল ভি। ডেল ভি মানে বেগের পরিবর্তন, মানে হচ্ছে v মাইনাস ইউ। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, এইখানে আমার কাছে একটা বেগ দেওয়া আছে, এই যে এই বেগটা 2 মিটার পার সেকেন্ড, এই বেগে গতিশীল, আবার 10 কেজি ভরের একটা বস্তুর কথা বলা হয়েছে, মানে ভর দেওয়া আছে বস্তুর উপর, আবার বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করলে ত্বরণ হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 সেকেন্ড সময়ের কথা বলা আছে। তো কি কি জিনিস দেওয়া আছে এগুলোকে আগে আইডেন্টিফাই করে ফেলো। এইভাবে হচ্ছে একটা প্রবলেম অ্যাপ্রোচ করবা, যখন একটা প্রশ্ন দেখবা এখানে কি কি দেওয়া আছে সেগুলা আইডেন্টিফাই করবা। উম্মে বলছে ভাইয়া আমার কমেন্টই দেখেন না। ভাইয়া সবার কমেন্ট দেখি রে ভাইয়া, সবার কমেন্ট দেখি, তুমি এইটার আনসার দাও আগে উম্মে। তো এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এটা হচ্ছে আদি বেগ ইউ। ঠিক আছে, তারপর হচ্ছে 10 কেজি ভরের কোনো বস্তু, এটা হচ্ছে এম, ত্বরণ এ, আর হচ্ছে 2 সেকেন্ড মানে টি সময় দেওয়া আছে। তো এখানে আমাদের ভি আর মাইনাস ইউ, আমাদেরকে ভিটা বের করতে হবে। কি বের করতে হবে? ভি। ভি ইকুয়ালস টু কি? ইউ প্লাস এটি। আমাদের ইউ হচ্ছে আদিবেগ যেটা হচ্ছে 2, প্লাস এ হচ্ছে ত্বরণ যেটা হচ্ছে যে 2, টি হচ্ছে সময় যেটা হচ্ছে 2।
সো 4 দুগুণ কত, 4 আর 2 হচ্ছে কত, 6। তো ভেলোসিটি হচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমি বের করতে যাই, p ইকুয়ালস হচ্ছে 10 ইন্টু 10 হচ্ছে ভর m, সো m এর জায়গায় 10 বসাইলাম, v এর জায়গায় 6, u এর জায়গায় 2, 6 - 2 4, 4 × 10 হচ্ছে 40। অনেকেই দেখলাম 40 বলতেছে, 40 কেজি মিটার পার সেকেন্ড। সো ভরবেগের পরিবর্তনটা এখানে কত হবে, 40 কেজি মিটার পার সেকেন্ড। সেই যারা যারা বি বলছো কংগ্রেচুলেশনস, অনেক সাকিলা রহমান বলছে বি হবে, সোয়েব বলছে বি, তারপরে উম্মে আথিয়া বলছে বি, এদিকে সবাই বলতেছে বি 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 বি, তারপরে হচ্ছে ওকে। তারপর স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং নিক্তি হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়? ওজন। ওজনকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। কি বলি? অভিকর্ষ বল। তাহলে স্প্রিং নিক্তি দ্বারা কি পরিমাপ করা হবে ভাইয়া? অবশ্যই অভিকর্ষ বল পরিমাপ করা হবে। স্প্রিং নিক্তি দ্বারা অভিকর্ষ বল পরিমাপ করা হয়। নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? অভিকর্ষ বল ক্রিয়া করতে হইলে একটা বস্তুকে অবশ্যই কি হইতে হয়? পৃথিবী হইতে হয়। একটা বস্তু অবশ্যই পৃথিবী হইতে হয়। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে বা যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে যে আমাদের অভিকর্ষ বল। সো অভিকর্ষ বল হচ্ছে, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে শুধুমাত্র এই অপশনটাতে আমাদের পৃথিবী আছে। সো পৃথিবী এবং বই। কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না? পিছলে পড়ে যাই না মানে কি? আমাদেরকে স্থির রাখে। সো স্থির রাখে স্থিতি ঘর্ষণ। স্থির রাখে কোন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। সো এটা আনসার হচ্ছে অপশন নাম্বার সি। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, সো আমরা হচ্ছে এগুলো একটু ফাস্ট যাব। আচ্ছা, তারপর নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? ফার্স্ট ল। নিউটন ফার্স্ট লতে বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তো এই যেখান থেকে পাইলাম বল, বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সো ওই যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে আমরা বলি হচ্ছে জড়তা। আর এখানে বাহ্যিক বলের কথা বলা হয়েছিল। সো এখান থেকে আসলে বল এবং জড়তা এই দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়। সো আমাদের এখান থেকে কি কি জিনিসের ধারণা পাওয়া যায়? বল আর হচ্ছে জড়তা। সাইকেলের চাকার গতি কোন ঘর্ষণের উদাহরণ? এইটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, কারণ সাইকেলের চাকাটা হচ্ছে ঘুরে ঘুরে চলে। সাইকেলের চাকাটার পৃষ্ঠের সাথে একটা ঘর্ষণ থাকে, রাস্তার যে পৃষ্ঠ থাকে ওই পৃষ্ঠের সাথে একটা ঘর্ষণ থাকে এবং এটা আবর্তনশীল, এই জন্যই ঘর্ষণটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। আচ্ছা, পশ্চাৎবেগ পাওয়া যাবে কার কার ক্ষেত্রে? পশ্চাৎবেগ মানে হচ্ছে যে আমি যখন একটা বস্তু থেকে কোনো একটা কিছুকে বের করে দিচ্ছি, যেমন বন্দুকের কথা যদি চিন্তা করো, যে গুলি করার পরে গুলিটা আবার পেছনের দিকে, বন্দুকটা কি হয় পেছনের দিকে ফিরে আসে, ঠিক আছে? সো এই টাইপের বেগ হচ্ছে কি পশ্চাৎবেগ। এবং পশ্চাৎবেগ সবসময় কি হয় জানো? পশ্চাৎবেগ সবসময় কি হয় জানো? নেগেটিভ হয়, নেগেটিভ অথবা ঋণাত্মক হয়। সো পশ্চাৎবেগ পাওয়া যায় 3টার ক্ষেত্রেই। নৌকার ক্ষেত্রেও পাবো, বন্দুকের ক্ষেত্রেও পাবো, রকেটের ক্ষেত্রেও পাবো। রকেট যখন উপরের দিকে উঠে তখন নিচের দিকে একটা থার্স্ট মানে ধাক্কা দিয়ে যায়। কয়টা বাজবে ক্লাস শেষ হতে? আমরা চেষ্টা করবো ভাইয়া 10টার মধ্যেই শেষ করার, ঠিক আছে? সো এখানে হচ্ছে 3টাই আনসার সঠিক, মানে 3টা অপশনই সঠিক। সো আনসার ইজ 1 2 3, 4টাই। সো যারা যারা বলতেছো 38, এটা হচ্ছে 39 নাম্বার। অনেকে এখন 38 আনসার দিচ্ছে। একজন বলছে ডি, 39 ডি সেরা। রাত্রি বলছে ডি। তারপর হচ্ছে তিন্নি মির বলতেছে ডি। ইউটিউবে অনেকে বলতেছে ডি। সবাই মোটামুটি সঠিক আনসারই দিচ্ছ, জোস। নাম্বার 40, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন, মানে কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের একটা প্রশ্ন। এখানে বলা হয়েছে যে 50 ওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা 10 সেকেন্ডে একটি 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা যায়। অপচয় কত? অপচয়, শক্তির অপচয় কত? অপচয় কিভাবে বের করা হয়? অপচয় বের করার ফর্মুলা হচ্ছে একটা, শক্তির অপচয় ইকুয়ালস টু কতটুকু শক্তি আসলে আমি দিচ্ছি আর কতটুকু শক্তি ব্যয় করতেছি। তো প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে ব্যয়িত শক্তি। সো প্রদত্ত শক্তিটা বের করব কিভাবে? আমার যেই পাম্পটা বা মোটরটা আছে ওইটার যে ক্ষমতা 500 ওয়াট এটা দেওয়া আছে। সো আমরা জানি যে P ইকুয়ালস টু হচ্ছে W/T, ঠিক আছে? আমরা জানি কি P ইকুয়ালস টু W ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে ভাইয়া W ইকুয়ালস টু কি হবে? P ইন্টু T। পাম্পটা কতক্ষণ ধরে কাজ করতেছে? 10 সেকেন্ড ধরে। তাহলে 500 ওয়াট হচ্ছে আমার দেওয়া ছিল ক্ষমতা। তো 500 ওয়াট, সো W ইকুয়ালস টু হচ্ছে 500 গুণ 10। তাহলে এখানে ওর ব্যয় মানে প্রদত্ত শক্তি বা মোট শক্তি হচ্ছে 5000 জুল। কত?
5000 জুল। আর আমার ব্যয়িত শক্তি কত হবে? আমার ব্যয়িত শক্তি কত হবে? এটা হচ্ছে প্রদত্ত শক্তি, ঠিক আছে, যেটা দিচ্ছে মোটরের যে ক্ষমতা থেকে যেটা শক্তি পাওয়া যায়। আর ব্যয়িত শক্তি হচ্ছে যতটুকু কাজ করতেছি আমি, যতটুকু কাজ কি করতেছি। তাহলে ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়ালস হচ্ছে এম জি এইচ। কত কেজি ভরের বস্তু? 15 কেজি ভরের বস্তু। অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত? 9.8। এইচ উচ্চতায়, মানে হাইট হচ্ছে কত? 20। এবার এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 15 ইন্টু 9.8 ইন্টু 20 করলে হচ্ছে আসে 2940 জুল। সো এখন আমি এখানে অপশনে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রে আমরা ভ্যালুগুলো বসাই দিই। প্রদত্ত শক্তি হচ্ছে 5000 আর আমাদের ব্যয়িত শক্তি হচ্ছে 2940 জুল। সো এতটুকু শক্তি আসলেও দিতে পারে এবং ওইখানে কাজ করতেছে আসলে এতটুকু শক্তি। আমাকে বলছে অপচয় কত। সো অপচয় হচ্ছে যেটা হচ্ছে খরচ হয় না। সো যারা যারা আনসার দিচ্ছ, এ দিচ্ছ, বি দিচ্ছ, সি দিচ্ছ, সবই দিচ্ছ, ঐশী জাহান বলছে এ, তারপরে হচ্ছে আরমান বলছে বি। আচ্ছা, যারা যারা বি বলতেছো তারা তো মনে হয় ভুলই বলছো, এই জন্য। সো 5000 থেকে যদি 2940 জুল বিয়োগ করি, 5000 মাইনাস 2940, এটা করলে আসে হচ্ছে 2060। সো আনসার, সঠিক আনসার হচ্ছে কি এ। তো যারা যারা এটাও ভুল করছো, অনেক কিউট ভুল এগুলা, এই ভুলগুলো আসলে করা যাবে না। একজন খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাইয়া বোর্ড কোশ্চেন রিপিট হয়। বোর্ড কোশ্চেন রিপিট হয় না, বাট টাইপ রিপিট হয়, ঠিক আছে? টাইপ রিপিট হয়, মানে এই যে এই টাইপের কোশ্চেন যেটা আসছে, এই টাইপের কোশ্চেন আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে একদম ইনফিনিটি স্টার, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, খুব আসে। সো এই যে তোমরা অনেকেই ভুল করছো, কারণ হচ্ছে তোমরা বুঝোই নাই যে আসলে কি বের করতে বলছো। তোমাদেরকে বের করতে বলছো অপচয় কত। অপচয় হচ্ছে যেই শক্তিটা দিতে পারে তার থেকে যেই শক্তিটা কাজ করতেছে ওইটাকে বিয়োগ করলে আমরা অপচয়টা পাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমার নামটা নেন প্লিজ ভাই, আরহাম কবির। নিলাম ভাইয়া তোমার নামটা, ঠিক আছে? আচ্ছা, তারপর 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু নিচে ফেলা হইলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? এটার জন্য একটা শর্টকাট আছে যেটা আমরা অনেক আগে থেকেই জানি, অনেকে যারা জানি না তারা একটু জেনে নেই, ঠিক আছে? এখান থেকে এই অপশনটা জাস্ট 1 মিনিটে 1 সেকেন্ডে এমসি করে সলভ করা সম্ভব, মানে 2 সেকেন্ডে ক্যালকুলেশন করতে 1 সেকেন্ড, সূত্র লিখতে 1 সেকেন্ড। সো উচ্চতা কত উচ্চতায়, তার মানে একটা স্পেসিফিক উচ্চতায় হবে, তো আমরা জানি না, তো উচ্চতাকে আমরা এক্স ধরে নিচ্ছি। আর আমাদের মোট উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এইচ ধরে নিচ্ছি। আর কত গুণ হচ্ছে এই জিনিসটাকে খেয়াল করতে হবে। ফর্মুলাটা হচ্ছে x ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই n প্লাস 1। এই nটা হইলো, তোমরা যে ভুলটা যেখানে করো, এই nটা হচ্ছে গতিশক্তি কত গুণ, এইটা n হচ্ছে কি গতিশক্তি কত গুণ। এখন দেখো এইখানে বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তি দ্বিগুণ, তার মানে কি গতিশক্তি অর্ধেক হবে না? গতিশক্তি কি হবে? অর্ধেক হবে না? তো গতিশক্তি অর্ধেক হলে কি n ইকুয়ালস টু কত? হাফ, 1/2। তাহলে এইখানকার যে ফর্মুলাটা h হচ্ছে 30 মিটার, n এর জায়গায় হচ্ছে 1/2, 1/2 প্লাস 1, এটাকে ক্যালকুলেশন করবা, এখানে আসবে হচ্ছে 3/2, 3/2 2 উপরে গেলে 60। আচ্ছা দেখি কত আসে, ক্যালকুলেশনটা করেই দেখি। 30 উপর হচ্ছে 30, নিচে হচ্ছে 1.5, মানে 20 মিটার। আমাদের আনসার হচ্ছে কত? 20 মিটার। দেখি কারা কত বলতেছে। এ এ এ এটা আমি জানতাম এই ভুলটা হবে আসলে, 41 এর ডি বলতেছে অনেকে, বাট না, এই সূত্রটা একটু খেয়াল করবা, ঠিক আছে? যে গতি শক্তি কত গুণ, এখানে বিভব শক্তি দ্বিগুণ বলছে। তো বিভব শক্তি দ্বিগুণ বলছে মানে হচ্ছে, বিভব শক্তি দ্বিগুণ বলছে মানে হচ্ছে গতি শক্তি কত গুণ হয়? অর্ধেক হয়। 40 মিটারে 10 হয়, যেটা যখন হচ্ছে গতি শক্তি দ্বিগুণ হয়। সুরাইয়া রিমি, বুঝতে পারছেন? 40 মিটারে 10 হবে যখন হচ্ছে গতিশক্তি দ্বিগুণ হবে, বাট এইখানে বিভব শক্তি দ্বিগুণ হচ্ছে। প্রশ্নটা খেয়াল করতে হবে, এই টাইপের প্রশ্ন আপনাদেরকে ধোকা খাওয়ানোর জন্য পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? সো একটু খেয়াল করে বুঝে শুনে ঠান্ডা মাথায় উত্তর দিবেন, বুঝছেন? সঠিক উত্তর ঠান্ডা মাথায় চিন্তা করে দিবেন, ঠিক আছে? তাহমিদ বলছে ভাইয়া আমার নামটা একটু বলেন প্লিজ, কত সুন্দর করে বলছে, তাই বললাম ভাইয়া। ওকে, মিলিত বেগের মান কত? আচ্ছা সরি, এটার আনসারটাই চলে আসছে। সো এই এমসিকিউটা আসলে আমরা আর করবো না, এটা স্কিপ করি। আচ্ছা, মিলিত হওয়ার পরে বস্তুদ্বয় কোন দিকে যাবে? সো এইখানে আসলে মিলিত বেগ আমরা অলরেডি এখানে দেখছি, মানে 2.4 মিটার পার সেকেন্ড, অলরেডি আনসারটাই দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক্যালি m1 u1 প্লাস m2 u2
ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু ভি। এই ফর্মুলা থেকে তুমি যদি হচ্ছে এই ভিটা বের করো তাহলে এই মিলিত বেগটা পাবা হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা আসলে বের করেই দেওয়া আছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন দিকে যাবে? সো মিলিত বেগ দিয়ে আসলে ভরটাকে, মানে আমরা মিলিত বেগ দিয়ে হচ্ছে ভরটাকে গুণ করব। সো 4 এর সাথে গুণ করব 2.4, আবার এখানে হচ্ছে 6 এর সাথে গুণ করব হচ্ছে 2.4। সো এইটার ভরবেগ অবভিয়াসলি বেশি হবে। সো এইটার ভরবেগ যেহেতু বেশি, সো এইটা এই দিকে যাবে, এটাকে ঠেলে। সো এই জন্য আমাদের আনসার হচ্ছে এ বস্তুর দিকে। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের 44, 5 কেজি ভরের একটি বন্দুক থেকে এত মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছোড়া হইল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের বেগ বের করতে বসে। আর নিছি তোমার নাম একবার, আমি ভাইয়া একবার না কয়েকবারই নিছি। ঠিক আছে, আচ্ছা। সো কাহিনী হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনারা আর 5টা মিনিট থাকি, আমাদের আর মাত্র 6টা এমসিকিউ বাকি আছে, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটু ক্লাসটাতে থাকো, সাজেশন চাইলে থাকো, পিডিএফ চাইলে সাজেশন পিডিএফ চাইলে থাকো, আর ক্লাসটা এখনো সময় আছে, শেয়ার করে দাও। ঠিক আছে, তো 5 কেজি ভর, বন্দুকের ভর হচ্ছে বড় হাতের এম, বন্দুকের এটা হচ্ছে গুলির বেগ ছোট হাতের ভি, আর হচ্ছে গুলির ভর ছোট হাতের এম, আর বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে বড় হাতের ভি। এটা বের করতে বলছো। সো আমরা জানি, ফর্মুলা লিখবো এরকম ডিরেক্ট, যে আমরা জানি এম ভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এম ভি, বা বড় হাতের ভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। তো ছোট হাতের এম আমাদের কত? ছোট হাতের এম হচ্ছে গুলির ভর হচ্ছে 20 গ্রাম। সো গ্রামে থাকতে এটাকে আগে কেজিতে কনভার্ট করতে হবে। তো 20 ডিভাইডেড বাই 1000, এটা করলে পাবা হচ্ছে 0.02। তো এখানে বসাবা 0.02 ইন্টু হচ্ছে আমাদের ছোট হাতের ভেলোসিটি হচ্ছে আমাদের কি গুলির বেগ, আর বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর। বসাইলাম। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে এখানে আনসার আসবে হচ্ছে -2। কত? -2। কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এখানে পশ্চাৎ বেগ প্রশ্নে বলেই দিছে। সো প্রশ্নে যখন পশ্চাৎ বেগ বলে দিবে তখন আনসারটা কিন্তু আসলে +2টা হবে, -2টা না। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটিকে এত ত্বরণ সৃষ্টি করা হলো, 10 সেকেন্ড পরে গতি শক্তি কত? এইটার জন্য তোমাকে আগে 10 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। কি করতে হবে? 10 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। 10 সেকেন্ড পরে বেগ v ইকুয়ালস টু হচ্ছে u প্লাস এটি। সো আমাদের এখানে ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। সো v ইকুয়ালস টু হচ্ছে ইউ হচ্ছে 20 প্লাস এ হচ্ছে কত? এ হচ্ছে 0.5 ইন্টু টি হচ্ছে কত? 10। এবার ক্যালকুলেশন করো, তাহলে v ইকুয়ালস টু কত হয় আসলে? v ইকুয়ালস টু হচ্ছে 20 যোগ 0.5 ইন্টু 10, এখান থেকে কত আসে? 25। 44 এর অ্যান্সার দিচ্ছে এখনো সবাই। তো এখানে হচ্ছে 25 আসে। v ইকুয়ালস টু হচ্ছে কত? 25 মিটার পার সেকেন্ড। বের করতে বলছে কি? গতি শক্তি। তো গতি শক্তি বের করার ফর্মুলা কি? ইকে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। সো আমাদের এম হচ্ছে ভর হচ্ছে দেওয়া আছে 500 কেজি, 500 ইন্টু হচ্ছে 25 এর স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা আনসারটা পাবো 1/2 ইন্টু হচ্ছে 500 ইন্টু হচ্ছে 25 এর স্কয়ার। 1562550 1562550 জুল। যেহেতু গতিশক্তি, সো আনসার অবশ্যই কি হবে? জুল হবে। তো আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে এইটা। পিডিএফ হচ্ছে তুমি যদি লাইভটা সবচেয়ে বেশি শেয়ার করো, আমি যদি দেখি ক্লাসের শেষে, তাহলে তোমার ইনবক্সে আমি সাজেশনটা দিয়ে দিব। আর এই যে তোমাদের ক্লাসের পিডিএফ, এটা তুমি এই ভিডিও লাইভের কমেন্টে পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। স্প্রিং ধ্রুবকের একক কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে F ইকুয়ালস টু মাইনাস kx। এটা হচ্ছে প্রত্যয়নী বলের সূত্র, যেটা হচ্ছে হুকের সূত্র। বেসিক্যালি এটা হচ্ছে হুকের সূত্র। এইখান থেকে স্প্রিং এর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখান থেকে কে এর ভ্যালুটা, যেটা কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। তো এটা যদি বের করতে চাই তাহলে কে ইকুয়ালস হচ্ছে F বাই এক্স।
মানে মাইনাস সাইনটা আসলে আমরা নেই না, মাইনাস সাইনটা দিয়ে আসলে হচ্ছে ডিরেকশন ডিফাইন করা হয়, যে আমি যখন একটা স্প্রিংকে নিচের দিকে এইভাবে একটা ভর ঝুলানোর পরে নিচের দিকে চলে যায়, ভরটা সরাই নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তো ডিরেকশন একটাকে যদি পজিটিভ ধরে নেই, ধরো নিচের দিকে যাচ্ছে ওটাকে পজিটিভ ধরে নেই, তাহলে সরাই নেওয়ার পরে যখন আবার পিছনের দিকে যাচ্ছে ওটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন হয়, এই জন্য নেগেটিভ সাইনটা আসে। বাট আসলে সাইন নিয়ে আমরা কাজ করবো না, আমাদেরকে যদি একক বের করতে বলছে, তো আমাদের বলের একক হচ্ছে নিউটন, আর এক্স মানে সরণ, এটা হচ্ছে সরণ বেসিক্যালি স্প্রিং এর এক্স, তো সরণের একক হচ্ছে মিটার। তো আমাদের আনসার হচ্ছে নিউটন পার মিটার অথবা নিউটন মিটার ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এরপরে 48, এটা খুবই সহজ আসলে এই প্রশ্নটা, যে 15 কেজি ভরের একটি বস্তুর পর 105 নিউটন বাধাদানকারী বল প্রযুক্ত হলে ত্বরণ কত? ঠিক আছে, আচ্ছা একজন বলছে ভাই আপনার নাম কি? আমার নাম অঙ্কন। অঙ্কন অঙ্কন, এটা আমি 4 বার বলছি, আবারও বলতেছি, আমার নাম অঙ্কন। ঠিক আছে, সো 15 কেজি ভর মানে আমাদের ভর দেওয়া আছে এম, তারপরে হচ্ছে বল দেওয়া আছে এফ, ত্বরণ বের করতে বলছে, এটা বাচ্চাদের ম্যাথ। ঠিক আছে, সো এফ ইকুয়ালস টু কি? এম এ, তাহলে এ ইকুয়ালস টু কি? এফ বাই এম। সো এফ হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে 105, এম দেওয়া আছে হচ্ছে 15, সো এখানে আনসার হওয়ার কথা কত? 7। এখন দেখো এই বলটা যে বলছে, এই বলটা হচ্ছে বাধা দানকারী বল। সো বাধা দানকারী বল বললে আমাদের আনসার কিন্তু ইনিশিয়ালি মাইনাস আসবে, -7 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা আসবে, তাই না? আমাদের আনসার ইনিশিয়ালি আসার কথা -7 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু যেহেতু বাধা দানকারী বল বলে দিছে, তার মানে এখানে ত্বরণ না হয়ে মন্দন হবে। তো যেহেতু মন্দন হবে, তাই আমরা শুধু ভ্যালুটা নিব, ভ্যালুটা নিলে আমাদের আনসার হচ্ছে +7 হবে, মানে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবসময় মনে রাখবা যে বাধা দানকারী বল হচ্ছে যে কি? বাধা দানকারী বল হচ্ছে ঋণাত্মক, বা বাধা দানকারী বলের মান হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, একজন বলছে এইটা যে পারে না সে মূর্খ, না ব্যাপারটা এরকম না ভাইয়া, এখানে অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে মাইনাস মানে এই প্লাস মাইনাসে কনফিউজড হয়ে যাবে, যদি অপশনে একটু চেঞ্জ করে দেওয়া হয়তো তাহলেই, বাট এখানে আসলে অপশনে সবগুলা বেগ, একটা ত্বরণের একক দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, বাকি দুইটা বেগের দেওয়া আছে, এই জন্য কনফিউজড হবে না, বাট এটা কনফিউজিং হওয়ার মতো প্রশ্ন আসলে। ঠিক আছে, আচ্ছা এরপরে এমসিকিউ 49, যেখানে বলা হয়েছে যে কোনটি ব্যবহার করে সূর্য কিংবা অন্যান্য গ্রহরা শক্তি তৈরি করে। দেখো সূর্য কিংবা অন্যান্য গ্রহরা, সূর্যে বেসিক্যালি কি থাকে জানো? সূর্যে বেসিক্যালি হাইড্রোজেন গ্যাস থাকে, আর হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়াম তৈরি হয়। হাইড্রোজেন গ্যাস থেকে কি তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়াম তৈরি হয়। এবং এই যে হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়াম তৈরি হওয়া, এইটা হচ্ছে কোন বিক্রিয়ার অংশ? নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, নট ফিশন। ফিশনে হচ্ছে ছোট মানে একটা বড় কিছু ভেঙে ছোট ছোট জিনিসে পরিণত হওয়া। ঠিক আছে, আর ফিউশন হচ্ছে ছোট ছোট কিছু মিলে আবার নতুন একটা জিনিস তৈরি করা। তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য এবং অন্যান্য গ্রহরা শক্তি তৈরি করে। আমাদের আজকে লাস্ট এমসিকিউ, যেখানে বলা হয়েছে যে ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়। ভাইয়া এই টাইপের এমসিকিউ, মুখস্থ এমসিকিউ যেগুলো আছে অথবা থিওরিটিক্যাল এমসিকিউ যেগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের জন্য, বুঝছো? সো এইটা কি বলছে আসলে খেয়াল করো, ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ার দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়। ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ার দ্বিতীয় ধাপে 9টি নিউট্রন নির্গত হয়। এইটা হচ্ছে যে একদমই মুখস্থ প্রশ্ন আসলে, এটা যদি তুমি মনে না রাখো তাহলে একটু ঝামেলা। আচ্ছা, প্রশ্নের পিডিএফটা কোথা থেকে পাবো? আমি এই ক্লাসের পরে এসএসসি সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, ওইখানে হচ্ছে একটা ভিডিও পোস্ট করব। ওইখানে আমি বলে দিব যে কোথায় কি পাবা, এক্সাম কেমনে দিবা, ঠিক আছে, সব কিছু বলে দিব। আজকে যেই 50টা এমসিকিউ আমরা বুঝাইছি বা তোমাদেরকে দেখাইছি, এখানে কিন্তু শুধু 50টা এমসিকিউ দেখাই নাই, এখানে হচ্ছে আরো কয়েকটা টাইপের এমসিকিউ প্রত্যেকটার সাথে রিলেট করে কিন্তু বুঝে দিস মানে বলে দিছি। ঠিক আছে, সো ওই জিনিসগুলো একটু খেয়াল রেখো। যেমন একটা প্রশ্ন ছিল না যে কোনটা সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল প্রশ্নে আসবে সবসময় না, সবল বলও আসতে পারে, ওইটাও কিন্তু বলে দিছি। একটার মাত্রা চাইছে আর একটার মাত্রা কিন্তু আসতে পারে, একটা কতদূর পর্যন্ত মাত্রা মানে হচ্ছে মৌলিক বলগুলো কতটুকু জায়গা পর্যন্ত ক্রিয়া করে। সো ওইখানে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত হচ্ছে মহাকর্ষ বল ক্রিয়াশীল, কিন্তু সবল নিউক্লিয় বল একটা সার্টেন জায়গা পর্যন্ত 10⁻⁻15 মিটার পর্যন্ত ক্রিয়া করে। সো এই টাইপের যে প্রশ্নগুলো আছে যে একটার সাথে রিলেট করে আর একটা পড়তে পারা বা আর একটা সলভ করতে পারা, এগুলো কিন্তু যতগুলো সম্ভব ছিল বলে দিছি। সো এখন আমাকে একটু বলো যে কার কয়টা হইছে। ঠিক আছে,
সুরাইয়া রিমি বলছে 50 × 3 গুণ। আচ্ছা, সাপুল বলছে আমার 48টা হয়েছে। সো অনেকেরই অনেকগুলো হয়েছে আসলে। ভাইয়া আমি সেই কখন থেকে জানতে চাচ্ছি কেমিস্ট্রি এমসিকিউ ক্লাসটা কবে হবে, বাট রিপ্লাই দিলা না। আমি আসলে জানি না ভাইয়া কেমিস্ট্রি ক্লাসটা কখন হবে। তোমরা রুটিনটা চেক করবা, তোমাদের একটা রুটিন দেওয়া আছে এই গ্রুপটাতে, রুটিন দেওয়া আছে, হ্যাঁ রুটিনটা চেক করবা, তাহলেই দেখবা যে কোন দিন কোন ক্লাসটা হবে। ওই রুটিনটা চেক করলেই দেখতে পারবো ভাইয়া। এই গ্রুপটাতে জয়েন করবে, SSC 26 সুপার স্টুডেন্টস গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখি কে কি বলতেছে। আচ্ছা, 50টার মধ্যে 48টা হয়েছে একজনের। একজন বলছে স্যার আই এম ফ্রম ইন্ডিয়া। আরে বাবা, সেই তো ব্যাপারটা, স্যার আব্দুল ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে ওকে। আসতে না আসতেই বিদায় নিতে হচ্ছে, সমস্যা নাই। আমরা হচ্ছে আজকে মোটামুটি 50টা এমসিকিউ যে সলভ করলাম, এগুলাতে সব যা যা জিনিসপত্র তোমাদেরকে দেওয়ার কথা, একটা হচ্ছে যে ক্লাস স্লাইড, 20 নম্বরের কুইজ এবং এক্সাম হ্যাক ভিডিও। আমি হচ্ছে এই ক্লাসটার পরে একটা ভিডিও পোস্ট করতেছি, ওই ভিডিওর কমেন্টে আমি তোমাদের এক্সামের লিঙ্কটা দিয়ে দিব। সবাই কিন্তু আজকে অবশ্যই এক্সামটা দিবা। 20 মার্কসের মধ্যে কত পাও, কয়টা এমসিকিউ কার হয়, এটা কমেন্টে জানাই দিও। আর লাস্টলি আমাদের এসএমপি অথবা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এসএমপি এসএসসি 26 শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। সো এই কোর্সে বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য আমরা কি কি পড়াবো কি না পড়াবো সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। বাট আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে 16910 এই নাম্বারে কল করবা। প্রত্যেকটা সাবজেক্টে একদম তোমাদেরকে ফুল কনফিডেন্টের সাথে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ায় দেওয়া হবে। ভাই আমি এসএমপিতে ভর্তি হলে কি আগের ক্লাস করতে পারবো? ভাই তুমি কষ্ট করে একটু হচ্ছে 16910 এই নাম্বারটাতে কল করবা, ওরা সব কিছু তোমাকে বলে দিবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমরা এখানেই রাখতেছি। আই গেস সবাই সবকিছু বুঝতে পারছো, ক্লাসটা ভালো লাগছে সবার। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে।